3, 2, 1. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাইফুর রহমান জুবায়ের চলে আসলাম নতুন আরেকটা লাইভ ক্লাসে। আজকে 11 নাম্বার ক্লাস, মিশন খন্দকার জিকে লেকচারের 11 নাম্বার ক্লাস আজকে চলতেছে। তোমরা দেখতে পাচ্ছ যে 9 নাম্বার লেকচারে আমরা যেই কিছু পেজ বাকি ছিল সেগুলো আজকে শেষ করব। তারপরে কিন্তু আমরা 11 নাম্বার লেকচারের যে বাকি পার্ট সেটা কিন্তু শেষ করে ফেলবো, ঠিক আছে? সো যারা এখনো যুক্ত হও নাই দ্রুত যুক্ত হয়ে যাও। জুবায়ের ভাই ক্লাসে চলে আসছে, ক্লাস শুরু হয়ে যাচ্ছে। সবাইকে মেনশন করে দাও, বন্ধুদেরকে মেনশন করে দাও, প্রিয়তমা সবাইকে মেনশন করে দাও। আর হচ্ছে পানি, হেডফোন আর খাতা কলম নিয়ে বসে যাও, ঠিক আছে? ওকে, সো অনেকদিন পরে হ্যাঁ শেয়ার ডান, থ্যাংক ইউ সাকিব হোসেন। ওকে, হ্যাঁ বেস্ট ক্লাস হবে ইনশাল্লাহ। সো সবাই চলে আসো। আজকে পড়াবো প্রথমে সংবিধান, কিছু বাকি ছিল তোমরা জানো যে 20 পেজের মতো বাকি ছিল, সেটা আগে শেষ করব। তারপরে হচ্ছে 305 থেকে 331 পেজ পড়াবো, ঠিক আছে? ওকে, আমি দেখতে পাচ্ছি আর কে কে আছে। ভাইয়া মিস করছিলাম আপনাকে, জুনায়েদ আহমেদ, থ্যাংক ইউ ভাইয়া। এই যে ভাইয়া চলে আসছি। ওকে, আচ্ছা সামি আহমেদ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। একটু সবাইকে মেনশন করে দাও যেহেতু আমার আসতে একটু লেট হয়ে গেছে টেকনিক্যাল প্রবলেমের কারণে। ওকে, শাহরিয়ার মাহমুদ রূপক, ওয়ালাইকুম আসসালাম। ওকে, ওকে, আফরুজ্জাহান ফাতেমা, ওয়ালাইকুম আসসালাম। সামি আহমেদ, ওয়ালাইকুম আসসালাম। মানুষ, ওয়ালাইকুম আসসালাম। সাকিব হোসেন, ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা এবার চলো আমরা তাহলে ক্লাসটা শুরু করে দিই যেহেতু সময় বেশি নাই। তোমাদের কাজ হচ্ছে জাস্ট ক্লাসটা শেয়ার করে দাও, বন্ধুদেরকে মেনশন করে দাও, আর আমি হচ্ছে ক্লাসটা শুরু করে দিই, ঠিক আছে? দেখতে পাচ্ছ সংবিধান রচনার দিনপঞ্জি 1972, অর্থাৎ এই 1972 সালের সংবিধান রচনায় কোন কোন গুরুত্বপূর্ণ ডেট আছে সেটা আমরা দেখব। শুধু গুরুত্বপূর্ণ ডেটগুলো দেখো। এখানে গুরুত্বপূর্ণ ডেট হচ্ছে 11 জানুয়ারি, অস্থায়ী সংবিধান আদেশ জারি 11 জানুয়ারি। কে করছে এটার এখন দরকার নাই, বাট এটা দেখবা 23শে মার্চ যে গণপরিষদ আদেশ জারি, যেটা কে করছে, যেটা করছে আবু সাইদ চৌধুরী। এটা একটু দেখতে পারো আবু সাইদ চৌধুরী, আবু সাইদ চৌধুরী, ঠিক আছে? ওকে, তারপরে আসো 10 এপ্রিল পড়া লাগবে না। তারপর হচ্ছে 11 এপ্রিল, এটা পড়বা যে খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠন 11 এপ্রিল। তারপরে পড়বা হচ্ছে এখান থেকে এগুলা পড়বা 11 জানুয়ারি, 23 মার্চ, 11 এপ্রিল। এই তিনটা অনেক অনেক ভালো করে পড়বা, ঠিক আছে? অনেক অনেক ভালো করে পড়বা 11 জানুয়ারি, 23 মার্চ, 11 এপ্রিল, ঠিক আছে? তারপরে যে কটা গুরুত্বপূর্ণ তথ্য পড়বা সেগুলো হচ্ছে দেখো 12 অক্টোবর পড়বা খসড়া সংবিধান, এটা আমি তোমাদের পড়াইছি। ওকে, এই যে 12 অক্টোবর। তারপরে পর্ব হচ্ছে 4 নভেম্বর, এটা সংবিধান দিবস ছিল বাট এটা এখন বাতিল হয়ে গেছে। তারপরও পরে রাখতে পারো কারণ আসতে পারে যে কোন দিবসটা বাতিল হয়েছে, এমনও পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? সো এটা জানিয়ে রাখো যে সংবিধান দিবস ছিল কবে, সংবিধান দিবস ছিল 4 নভেম্বর, বাট এই দিবসটা কিন্তু এখন বাতিল করা হয়েছে। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে তোমার 4 নভেম্বর, এই দিবসটা কি করছে, বাতিল করে দিছে। 8টা দিবস বাতিল করছে, তার মধ্যে এটা একটা। সো এটা এই জন্য আসতে পারে, আবার এই জন্য নাও আসতে পারে। তো আমরা কি করব, আমরা পড়ে রাখি, আসলে আসলো, না আসলে নাই। পরীক্ষা এভাবে আসতে পারে, নিচের কোন দিবসটি বাতিল করা হয়েছে, তাই না? এইভাবে আসতে পারে। তারপরে দেখো আচ্ছা সংবিধান কার্যকর, এটা মনে রাখতে পারো 16 ডিসেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান কার্যকর করা হয়েছে 1972 সালে 16 ডিসেম্বর, ঠিক আছে? তাহলে আমরা পড়বো প্রথমে তিনটা বলছি, আর এখানে হচ্ছে 12 অক্টোবর, 4 নভেম্বর, 16 ডিসেম্বর। এগুলো এক নজর দেখে যাব। এগুলা অত বেশি গুরুত্বপূর্ণ না বাট মোটামুটি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসো সংবিধান সংশ্লিষ্ট তথ্য। এখানে আমরা কি কি পড়বো একটু দেখে ফেলি। সংবিধান সংশ্লিষ্ট তথ্যের মধ্যে দেখো এখানে হচ্ছে সংখ্যায় সংখ্যায় সংবিধানের কিছু ব্যাপার আছে, এখানে আমরা কোনগুলো ভালো মতো পড়বো, ঠিক আছে? দেখো সংবিধানের প্রস্তাবনা একটা, এটা বা একটা বাচ্চাও জানে, সেটা দরকার নাই। সংবিধানের ভাষা কয়টা, দুইটা, জানবা যেহেতু আমরা বাঙালি এবং হচ্ছে আমরা ইংরেজি পড়ি। তো সংবিধানের ভাষা হচ্ছে কয়টা, বাংলা ও ইংরেজি। তারপরে আসো সংবিধান রাষ্ট্র পরিচালনার মূলনীতি, এটা একটু পড়বা। মনে রাখবা মূলনীতি কয়টা, রাষ্ট্র পরিচালনার মূলনীতি 4টা, এই জন্য এটা অনুচ্ছেদ 4টা, ঠিক আছে? ওকে, তারপরে আসো সংবিধানের তফসিল সংখ্যা 7। আচ্ছা, তারপরে হচ্ছে সংবিধানের তফসিল পড়বা, ভাগ পড়বা। তারপরে হচ্ছে সংশোধনী 17টা পড়বা।
তারপরে প্রণয়ন কমিটি 34 এটাও পড়বা, তারপরে বাকি এই পৃষ্ঠা সংখ্যা পড়বা 93 আর হচ্ছে 108। 108 অপশনে না থাকলে 109 দিবা, ঠিক আছে। 93 হস্তলিখিত মূল সংবিধানের পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 93, আর স্বাক্ষর সহ কোন বইতে আছে 108, আবার কোন বইতে 109 আছে। বেশি ইম্পর্টেন্ট 108, 108 না থাকলে 109 দিবা, ঠিক আছে। ওকে, সবাই শেয়ার করছো? সবাই ক্লাসটা শেয়ার করে দাও। ওকে, 4 নভেম্বর বাতিল করছে, রাইট, 4 নভেম্বর বাতিল করছে। ভাইয়া এই টপিকগুলো পড়ানো হয়েছে তো? না, এটা তো শেষের দিক দিয়ে তো পড়ানো হয় নাই। এটা হচ্ছে তোমার কত পেজ? এটা হচ্ছে তোমার কত পেজ আমি একটু দেখে নেই, ওয়েট। আচ্ছা, এখন আমরা পড়াচ্ছি, যেহেতু এগুলো বাকি ছিল, 239 পেজ। 239 পেজ পড়াচ্ছি আমরা। এখানে 20 পেজের মতো বাকি ছিল, এই 20 পেজ আগে পড়াবো, তারপরে আমরা 11 নাম্বার 305 থেকে ক্লাস শুরু করবো, ঠিক আছে। ওকে, সাকিব হোসেন অনেক অনেক ধন্যবাদ তোমাকে, শেয়ার ডান। আচ্ছা, তারপরে আমরা এখানে পড়লাম। এইবার আমরা তারপরে কিছু পেজ দেখবো, এখানে আর কি কি পড়া লাগবে গুরুত্বপূর্ণ দেখে নাও। দেখো, সংবিধানের অনুচ্ছেদ সংখ্যা, এটা তো মাস্ট পড়তে হবে, মাস্ট। 153। সংবিধানের অনুচ্ছেদ কয়টা মনে রাখবা? বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ হচ্ছে 153টা। তারপরে হস্তলিখিত মূল সংবিধানের স্বাক্ষরকারী 309। আচ্ছা, লাগবে না। তারপরে দেখো, সংবিধানের ব্যক্তি, সংসদে সংরক্ষিত নারী আসন হচ্ছে 50টা, এটা আমরা সবাই জানি। এবং হচ্ছে জাতীয় সংসদে কোরাম সদস্য সংখ্যা 60, এটা খুব ভালো করে পড়বা। কোরাম জাতীয় সদস্যে পরীক্ষায় আসে, কোরাম সদস্য সংখ্যা কত। এখন তোমরা বলবো ভাইয়া কোরাম কি? কোরাম হচ্ছে, তোমরা যেমন ক্লাসে কোরাম করো না, যে এরা এটা দেখবা, যারা একটু কি বলে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তারা একটা একটা হচ্ছে কোরাম হয়, যারা ব্যাক বেঞ্চার তারা একটা কোরাম হয়, যারা মনে করো যে হচ্ছে নিজেদেরকে অনেক পশ ভাবে, যারা একটু ইউ ইউ টাইপের, তারা একটা গ্রুপ হয়। এমন দেখবে একটা ক্লাসে অনেক কোরাম হয়, তাই না? সো এটা কিন্তু এই কোরাম না, এই কোরাম হচ্ছে জাতীয় সংসদে যতক্ষণ পর্যন্ত 60 জন মেম্বার অফ পার্লামেন্ট উপস্থিত না হবে, ততক্ষণ পর্যন্ত সংসদের অধিবেশন শুরু হবে না। বুঝতে পারছো? তাহলে এইটা কিন্তু হচ্ছে 60 জন। তাহলে জাতীয় সংসদে কোরাম সদস্য সংখ্যা কত? মানে সংবিধানে কোরাম সদস্য সংখ্যা হচ্ছে 60 জন, ঠিক আছে। এটা হচ্ছে কোরাম, ঠিক আছে। কত ক্লাস থেকে কত পেজ পড়াচ্ছেন ভাইয়া? আজকের ক্লাসে আমি পড়াবো 240 থেকে 260 পর্যন্ত প্রথমে পড়াবো, তারপরে পড়াবো 305 থেকে 331। এখন 240 নাম্বার পেজটা বার করো, 240 নাম্বার পেজ বের করো, ঠিক আছে। ওকে, সংসদে নির্বাচিত সদস্য সংখ্যা 300, এটা আমরা সবাই জানি। কিন্তু যদি বলে মোট আসন, দেখো সংসদের নির্বাচিত সংসদ সদস্য কত তোমরা জানবা, সংসদের নির্বাচিত সদস্য সংখ্যা হচ্ছে 300। আর যদি বলে সংসদের মোট সদস্য কত, সংসদের মোট কিন্তু হচ্ছে 350, নির্বাচিত 300 আর মোট হচ্ছে 350 আসন, ঠিক আছে। এবার আসো গুরুত্বপূর্ণ সংবিধানের বছর, এগুলো একটু জানা লাগবে, কারণ এগুলো বিভিন্ন পরীক্ষায় আসে। দেখো আমি দেখাই দিচ্ছি, অতিরিক্ত ব্যাচ লাগবে না। রাষ্ট্রপতির মেয়াদকাল, আচ্ছা রাষ্ট্রপতির মেয়াদকাল এটা আমরা জানি 5 বছর, তাই না? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা বিভিন্ন যারা হচ্ছে তোমার কি বলে, যারা হচ্ছে জনপ্রতিনিধি, তাদের মেয়াদ কিন্তু কত বছর? 5 বছর। এটা আমরা সবাই জানি যে জনপ্রতিনিধিদের মেয়াদ কয় বছর? 5 বছর। ওকে, তারপরে আসো নির্বাচন কমিশন লাগবে না মহাসব। এখানে গুরুত্বপূর্ণ, ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স 18 বছর, এটা একটা বাচ্চাও জানে, তাই না? ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত? 18 বছর। প্রধানমন্ত্রী হওয়ার সর্বনিম্ন বয়স 25। আচ্ছা, আমি এটা একটু বড় করে নিই। দেখো এখানে আমাদের কোনগুলা মনে রাখবা, যে জনপ্রতিনিধি যারা আছে, যেমন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মেম্বার অফ পার্লামেন্ট, এগুলা ভাই 25 বছর। এগুলা সবই কি, মানে এগুলা মেয়াদ হচ্ছে 5 বছর, এগুলা মেয়াদ হচ্ছে 5 বছর। তারপরে আর কোনটা জানতে হবে, দেখো যে এই যে 18 বছর, ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স হচ্ছে 18 বছর। প্রধানমন্ত্রী হওয়ার সর্বনিম্ন বয়স 25, শুধু প্রধানমন্ত্রী না, মেম্বার অফ পার্লামেন্ট, এগুলা সবই হচ্ছে 25 বছর। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি, সেটা হচ্ছে রাষ্ট্রপতির বয়স 35 হইতে হবে। মনে রাখবা, শুধু রাষ্ট্রপতির বয়স 35 হইতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য, পরীক্ষায় আসার মতো। রাষ্ট্রপতির বয়স 35, আর বাকি যারা আছে তোমার মেম্বার অফ পার্লামেন্ট বা এমপি, প্রধানমন্ত্রী, তারপরে মনে করো ইউনিয়ন পরিষদের যারা আছে, তারাও কিন্তু তোমার হচ্ছে 25 বছর। তারপরে সরকারি কর্ম কমিশনের সদস্যদের বয়স সীমা, এটা নর্মালি আসে 65, আর এই 67 এটা পড়বা সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপশন, যেহেতু তোমাদের বইতে সুপ্রিম কোর্ট আছে, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপশন এটা পড়বা। তাহলে এখানে 18, 25, 35, 65, 67 এই কয়টা পড়বা। এই কয়টা পড়লেই তোমার গুরুত্বপূর্ণগুলো হয়ে যাবে, ঠিক আছে। ওকে, বুঝতে পারছো? সবাই কি ক্লাসটা শেয়ার করছো? আমি আজকে কম হইলো 100টা শেয়ার চাই।
100টা শেয়ার চাই আমি, ঠিক আছে? সবাই অ্যাটলিস্ট একটা করে শেয়ার করো, একটা করে শেয়ার করবা। আর আমি তোমাদের আজকে 40 পেজের একটা প্রিপারেশন ডান করে দিব, 40 পেজ পড়াই দিব সুন্দর মতো, এইভাবে বুঝিয়া বুঝিয়া। জাস্ট আমি তোমাদের জন্য যেভাবে পড়াচ্ছি বিশ্বাস করো এইভাবে আর কোথাও পাবা না, এইভাবে আর কোথাও পাবা না। এত গুরুত্বপূর্ণ সবগুলো তথ্য আলোচনা করব, ঠিক আছে? তো আসো, সংবিধানে গুরুত্বপূর্ণ দিন, এখানে কি কি পড়তে হবে এটা অনেকে বুঝে না। এখান থেকে কি কি পড়তে হবে ভাইয়া, জাস্ট দেখো যে প্রথমে রাষ্ট্রপতি যখন কোনো বিলে, দেখো এটা আমি ভালো করে আগে বুঝাই, রাষ্ট্রপতি কোনো বিল পুনরায় সংসদে পুনর্বিবেচনার জন্য প্রেরণ করলে সংসদ ওই বিল পুনরায় গ্রহণ করে রাষ্ট্রপতির কাছে পাঠালে তিনি 7 দিনের মধ্যে তাতে সম্মতি দিবেন। দেখো মনে করো আমাদের জাতীয় সংসদ থেকে একটা বিল পাস হবে, জাতীয় সংসদ থেকে একটা বিল পাস হবে যে মনে করো বাংলাদেশে যারা ক্রিকেটার আছে তারা এখন আর ক্রিকেট খেলতে পারবে না, এদেরকে দিয়ে আর আমরা ক্রিকেট খেলাবো না, এরা মানে প্রতি ম্যাচে আমাদের হার্ট অ্যাটাক করে দেয়, এরা খেলতে পারে না, খুবই বাজে অবস্থা। এজন্য মনে করো আমাদের জাতীয় সংসদ থেকে একটা বিল পাস হয়েছে যে এই বাংলাদেশ ক্রিকেট, যে ম্যানস ক্রিকেট এটা আর হবে না এখন থেকে। তো এটা এখন তো এটা জাতীয় সংসদে যারা এমপি আছে তারা পাস করতে পারবে না, তারা মনে করো এটা আইনটা করলো, করার পরে সেটা পাঠাবে কাকে, পাঠাবে রাষ্ট্রপতিকে। এখন রাষ্ট্রপতির কাছে গেছে, রাষ্ট্রপতি ভাবলো আচ্ছা বাংলাদেশের মানুষ এই মনে করো যে কৃষকদের দেশে আবার ক্রিকেট আনলো কে, তারপরে যেহেতু এত মানুষ এটা এনজয় করে তাহলে আমি আর একটু এটা ভাবার জন্য তাদের সময় দেই, যে তারা চাইলে এটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দিতে পারে, ঠিক আছে? যে তারা যদি পরপর এত ম্যাচ হারে তাহলে এদেরকে আর খেলাবো না আমরা, বা এদের বেতন কমাই দিব। তো তারপরে তিনি রাষ্ট্রপতি ভাবলো বিবেচনার জন্য, পুনর্বিবেচনার জন্য আবার এটা জাতীয় সংসদে পাঠাইলো। তখন আবার জাতীয় সংসদে যারা আছে তারা যদি পুনর্বিবেচনা করে তারপর আবার সেটা রাষ্ট্রপতির কাছে পাঠায়, তখন 7 দিনের মধ্যে রাষ্ট্রপতি সেটাতে সম্মতি দিতে হবে। এটাই হচ্ছে 7 দিন। এটা প্রায় সময় পরীক্ষায় আসে। তবে 15 দিন দেখো বিলে রাষ্ট্রপতি স্বাক্ষরের নরমালি সেটা 15 দিন, নরমালি সেটা 15 দিন, বাট অর্থ বিল হলে সেটা 7 দিন, ঠিক আছে? নরমালি তিনি ওই যে প্রথম যখন পাঠাবে তখন সময় পাবে 15 দিন, তারপরে দ্বিতীয়বার যখন পাঠাবে তখন সময় পাবে 7 দিন, ঠিক আছে? প্রথম যখন রাষ্ট্রপতিকে কোনো বিলে সাইন করতে পাঠাবে তখন সেটা 15 দিন নরমালি, পরে 7 দিন, আর অর্থ বিল যেগুলা সেগুলাতে 7 দিনই সময় পাবেন, ঠিক আছে? তারপর এটাও পরীক্ষায় আসে, দেখো জাতীয় সাধারণ নির্বাচনের পর সংসদ আহ্বান করে। তোমরা জানো জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করে কে? জাতীয় সংসদের অধিবেশন আহ্বান, স্থগিত করা সবগুলোই করে রাষ্ট্রপতি, তাই না? সো রাষ্ট্রপতি মনে করো আজকে আজকে কয় তারিখ, আজকে হচ্ছে 12 তারিখ, এই 12 তারিখে একটা নির্বাচন হইলো, এই নির্বাচন হওয়ার আগামী 30 দিনের মধ্যে, আগামী 30 দিনের মধ্যে জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে হবে, এটা হচ্ছে নিয়ম। তারপরে দেখো 60, একটা অধিবেশনের পরে আরেকটা অধিবেশনের মধ্যবর্তী সময়কাল হচ্ছে 60 দিন, মানে আজকে একটা অধিবেশন হয়েছে এর পরে 60 দিনের মধ্যে আরেকটা অধিবেশন হইতে হবে, এটা হচ্ছে এইটা। তারপরে দেখো আচ্ছা, সংসদের অনুমতি ব্যতীত মনে করো কোনো একজন জাতীয় সংসদ সদস্য তিনি অসুস্থ হয়েছে বা তিনি বিদেশে ভ্রমণ করতে গেছে বা কোনো কারণে তিনি মাঝখান দিয়ে একটা অধিবেশনে আসেন নাই, এর মধ্যে তিনি 90 দিনের মধ্যে, 90 দিনের মধ্যে যদি কোনো অধিবেশনেই জয়েন না করে তাহলে তার পদ শূন্য হয়ে যাবে। সো 90 দিনের মধ্যে একটা বা দুইটা, যতটাই অ্যাটলিস্ট দুইটা তো হবে অধিবেশন, এই দুইটা অধিবেশনের মধ্যে যে কোনো একটাই তার উপস্থিত থাকতে হবে, মানে টাইম গ্যাপটা হচ্ছে 90 দিন, বুঝতে পারছো? ওকে, অনুচ্ছেদ, অনুচ্ছেদ ভাই সবগুলো মনে রাখা লাগবে না, অনুচ্ছেদ আমি দাগায় দিচ্ছি, আমি জানি সংবিধান নিয়ে তোমাদের অনেক প্যারা হয়, আমি তোমাদেরকে গুরুত্বপূর্ণ সংবিধান মানে অনুচ্ছেদগুলো দাগায় দিব, এখানে আগে এগুলো বুঝিয়ে দিচ্ছি তারপর আমি অনুচ্ছেদ দাগায় দিব, ঠিক আছে? ওকে, এগুলো খুব ভালো করে পড়ে ফেলবা, এখান থেকে প্রশ্ন আসে, বিশেষ করে জাহাঙ্গীরনগর এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখানে আসে। আর 90 দিনেরটা দেখো, উক্ত দিনের মধ্যে শপথ না নিলে 90 দিন, বাট এটা ভালো করে পড়বা যে জরুরি অবস্থায় মেয়াদ সর্বোচ্চ 120 দিন, এটা ভালো করে পড়বা। জরুরি অবস্থা, জরুরি অবস্থার মেয়াদ কয় দিন? সর্বোচ্চ 120 দিন। যদি মনে করো আমরা জানি কি জরুরি অবস্থা জারি করে কে? জরুরি অবস্থা জারি ঘোষণা করে রাষ্ট্রপতি, আবার জারিও করে রাষ্ট্রপতি, কিন্তু কার অনুমতি নিয়ে? অনুমতি কিন্তু জাতীয় সংসদের। কিন্তু রাষ্ট্রপতি যদি কখনো জাতীয় সংসদের অনুমতি না নিয়ে নিজে জারি করে তাহলে সেটা বেশি দিন লং লাস্টিং হয় না, ঠিক আছে? আবার মনে করো যদি জরুরি অবস্থা জারির পরেও কখনো হচ্ছে তোমার সমস্যা আরো থাইকা যায় তখন সেটা কিছুদিন বাড়াইতে পারে, ঠিক আছে? ওকে ওকে, একজন বলছে পলাশ কুমার পাল বলছে এত ডিপ বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন হয় না। আচ্ছা ভাইয়া তুমি একটু প্রশ্নগুলা বের করো, তুমি একদিন একটু কোশ্চেন ব্যাংকগুলো একটু উল্টায়ও তারপর বুঝবা কি প্রশ্ন হয়। যদি জাহাঙ্গীরনগরে পরীক্ষা দাও তাহলে তো বলবা ভাই এর চেয়ে ডিপ কিছু আছে কিনা আমারে সেটা দেখান। আর যদি ঢাকা বিশ্ববিদ্যালয়, হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয় একটু ইজি হয়, বাট এগুলো আসে,
আমি নিজে যেহেতু ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি এবং আমি ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিছি, সো এবং ঢাকা ইউনিভার্সিটি আমি অনেক বছর পড়াচ্ছি, সো আমি জানি আসলে কোন জায়গা থেকে প্রশ্ন হয়। ঠিক আছে, ওকে। তারপরে আসো সংবিধানের বিভাগ, বিষয়, অনুচ্ছেদ। এইবার আসো আমরা কি কি বিভাগ আমরা পড়বো। দেখো আমি যখন পরীক্ষা দিছি মানে 20-21 সালের প্রশ্নে, 20-21 সেশনের প্রশ্নে, তখন এইটা আসছিল মৌলিক অধিকার। বলছিল এর আগে কেউ এইভাবে পড়ে নাই যে কোন ভাগে হচ্ছে মৌলিক অধিকার আছে, এইভাবে কেউ পড়ে নাই, সবাই অনুচ্ছেদ পড়ে যাইতো। কিন্তু তারপর থেকে এখন বিভিন্ন সময় এই প্রশ্নগুলো আসে যে মৌলিক অধিকার জাতীয় সংসদের কোন ভাগে আছে, এখানে এটা গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে এই সপ্তম, যেহেতু সামনে নির্বাচন তাই সপ্তম নির্বাচন কোন ভাগে গুরুত্বপূর্ণ। তারপরে সংবিধান সংশোধন, এখন যেহেতু সংবিধান সংশোধন করার একটা কথা উঠতেছে, সো এটাও গুরুত্বপূর্ণ, সংবিধান সংশোধন কোন ভাগে অবস্থিত। এই তিনটা আগে ভালো করে পড়বা, তারপর বাকিগুলো এক নজর দেখবা। ঠিক আছে, তৃতীয়, সপ্তম এবং হচ্ছে দশম। তৃতীয় কি? তৃতীয় হচ্ছে ভাইয়া মৌলিক অধিকার। মৌলিক অধিকারগুলো এই ভাগে, আমরা জানি আমাদের সংবিধানে 11টা ভাগ, তার মধ্যে তৃতীয় ভাগে কি আছে? মৌলিক অধিকার। সপ্তমে আছে নির্বাচন, আর দশমে আছে কি? সংবিধান সংশোধন। এই তিনটা ভালো করে পড়ে ফেলবা, তারপর বাকিগুলো এক নজর দেখবা। ঠিক আছে, ওকে। তারপরে আসো আমরা জাস্ট ধুপ করে পড়ে চলে যাব। ওকে, তারপরে আসো এই যে প্রথম ভাগ প্রজাতন্ত্র, এখানে আমরা কোন কোন অনুচ্ছেদগুলো পড়বো চলো সবগুলো একটু দেখে নেই, কোন অনুচ্ছেদগুলো বেশি গুরুত্বপূর্ণ। সংবিধান নিয়ে অনেক সমস্যা ভাই, শর্ট সাজেশন চাই। শর্ট সাজেশন বলতে কিছু নাই, সবই গুরুত্বপূর্ণ, বাট যেগুলা বেশি পরীক্ষায় আসে এখান থেকে দেখো, এখানে অনেকগুলা অনুচ্ছেদ আছে, 153টা অনুচ্ছেদ জীবন পরীক্ষা, সবগুলা তো আর আসে না, যেগুলা তোমাদের বিশ্ববিদ্যালয়ে আসে পরীক্ষায় আসে সেগুলাই আমি দেখাবো। ঠিক আছে, ওকে ওকে ওকে, চলো কোনো প্যারা নাই, চিল। ওকে, এবার আসো এখানে আমরা কি কি পড়বো দেখো। এখানে আমরা পড়বো, এখানে রাষ্ট্র ধর্ম নরমালি অত বেশি আসে না, রাষ্ট্র ভাষাটা বেশি আসে। এটা কিভাবে মনে রাখবা ভাইয়া? রাষ্ট্রভাষা আমাদের 3 নম্বর অনুচ্ছেদে আছে। ওই যে আমি আগে বলছিলাম না যে আমাদের রাষ্ট্রভাষা কি? বাংলা। বাংলার পাশাপাশি আমরা মুভি বা কার্টুন দেখতে দেখতে আমরা আরেকটা ভাষা শিখি, সেটা হিন্দি। হিন্দির পাশাপাশি আরেকটা ভাষা আমাদের জোর করে শেখানো হয়, সেটা হচ্ছে ইংলিশ। তাইলে এই 3টা ভাষা আমরা মোটামুটি বাঙালি হিসেবে মোটামুটি সবাই জানি, তাই না? সো মনে রাখবা আমাদের রাষ্ট্রভাষা 3 নম্বর অনুচ্ছেদে আছে। তারপরে আসো 4 নাম্বার, এই দেখো জাতীয় সঙ্গীত, পতাকা, প্রতীক। আমাদের জাতীয় প্রতীকে কয়টা তারকা বলতো? জাতীয় প্রতীকে 4টা তারকা। এটা ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন পরীক্ষায় আসে। সো মনে রাখবা জাতীয় প্রতীক, সঙ্গীত, পতাকা সবগুলাই 4 নম্বর অনুচ্ছেদে আছে। তারপরে আসো রাজধানী ঢাকা। এটা কেমনে মনে রাখবা? মনে রাখবা ঢাকা বাংলার রাজধানী হয়েছে এ পর্যন্ত কয়বার? 5 বার হয়েছে। তাহলে এই ঢাকাও কয়বার? দেখো প্রজাতন্ত্রের রাজধানী ঢাকা, এটা 5 নম্বর অনুচ্ছেদে আছে। তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এই যে দেখো আমি দেখাই, এই যে সংবিধান বাতিল স্থগিতকরণ। আমার কেন যেন মনে হচ্ছে এইটাই এবার চলে আসবে, সংবিধান বাতিল স্থগিতকরণ ইত্যাদি অপরাধ 7 ক, এটা এখানে আছে। আমার মনে হচ্ছে এবার এটা চলে আসতে পারে। ঠিক আছে, একজন বলছে চিল না কাক। আচ্ছা ঠিক আছে, চিল আর কাক যাই হোক, পরীক্ষা আমাদের ফাটাই দিতে হবে। ঠিক আছে, ওকে। তারপরে মূলনীতি কয় নাম্বার অনুচ্ছেদে আছে? এটা আরো ভালো করে পড়তে হবে। 8 নাম্বার। আমাদের এখন পর্যন্ত মূলনীতি 4টা, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। বাট এটা চেঞ্জ হইতে পারে, যদি এখনো সংবিধানের ফাইনাল কোনো ঐক্যমত্য কমিশন ফাইনাল কোনো ডিসিশন জানায় নাই। সো এখন পর্যন্ত আমরা মূলনীতি 4টা পড়বো, এবং মূলনীতি কোন অনুচ্ছেদে আছে? 8 নম্বর অনুচ্ছেদে আছে, এটা আমরা পড়বো। ঠিক আছে, এইবার আসো আর কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ। এই যে দেখো গণতন্ত্র, মানবাধিকার, এটা আমাদের একটু পড়তে হবে। গণতন্ত্র, মানবাধিকার এটা পড়তে হবে। তারপরে হচ্ছে তোমার পড়তে হবে 17 নাম্বার। দেখো এই বছর বিসিএস এটা আসছে যে কোনটা মৌলিক অধিকার নয়, নিচে কোনটা মৌলিক অধিকার নয়, সেখানে অপশনে শিক্ষা ছিল, শিক্ষার অধিকার। অনেকে ভাবছে আরে ভাই শিক্ষা তো এটা একটা মৌলিক অধিকার, এটা তো অবশ্যই হবে, কিন্তু শিক্ষা কিন্তু মৌলিক অধিকার না। মৌলিক অধিকার হচ্ছে তোমার 36 থেকে 44 নম্বর অনুচ্ছেদ যেগুলো আছে। দেখো এটা হচ্ছে তোমার প্রথম ভাগে, প্রজাতন্ত্রের ভাগে, সরি দ্বিতীয় মূলনীতির মধ্যে। সো এটা কিন্তু তোমার অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা, এটা কিন্তু মৌলিক অধিকারের মধ্যে পড়ে নাই। সো এই প্রশ্নটা আবার তোমার বিশ্ববিদ্যালয় কোনো একটা পরীক্ষায় চলে আসতে পারে, ভালো করে মনে রাখবা। এই শিক্ষা 17 নাম্বার, শিক্ষা 17 মনে রাখবা, শিক্ষা 17 এইভাবে এটা পড়ে ফেলবা, যা শেষ। এটা কিন্তু কোনো মৌলিক অধিকার না। ঠিক আছে, 17 নাম্বার। তারপর আসো, তারপরে আর কোনটা গুরুত্বপূর্ণ আমি দেখাই। দেখো 22, এই যে 22 নাম্বারটা একটু ভালো করে পড়বা। 22 নাম্বার নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করা হয়েছে। 22 নাম্বার এটা খুব ভালো করে পড়বা, প্রায় এটা পরীক্ষায় আসে।
তারপরে 23-এর ক পড়বা উপজাতীয় ক্ষুদ্র নিগোষ্ঠী। উপজাতি ক্ষুদ্র নিগোষ্ঠী সম্পর্কে হচ্ছে কোথায় বলা হয়েছে? 23-এর ক অনুচ্ছেদে বলা হয়েছে। তারপরে পড়বা হচ্ছে ওকে, এবার আমরা মৌলিক অধিকার পড়ব। মৌলিক অধিকার একটু বেশি গুরুত্বপূর্ণ, কারণ মৌলিক অধিকার থেকে প্রশ্নটা বেশি হয়। তো মৌলিক অধিকারে আমরা কি কি পড়বো দেখো। মৌলিক অধিকার 26 থেকে আছে। এই 27 নাম্বার পর্ব আইনের দৃষ্টিতে সবাই সবাই সমান, এটা পড়বো আমরা। তারপরে 29 নাম্বার পর্ব, এটা বিশেষ করে বিসিএস এ আসে, সরকারি নিয়োগ লাভের সুযোগী সমতা। তারপর আমরা পড়ে রাখবো, অনেক সময় বিসিএস এর প্রশ্ন আমাদের এখানে রিপিট করে। তারপরে হচ্ছে আমরা পড়বো এই যে 36 নাম্বার পর্ব চলাফেরার স্বাধীনতা। 36 নাম্বার পর্ব চলাফেরার স্বাধীনতা। ঠিক আছে, সবাই সবাই দাগাইছো? ডান লিখো। সবাই যদি দাগাইতে পারো তাহলে ডান লিখো। ভাই ঢাকা কয়বার রাজধানী হয়েছে? এটা খন্দকার জিকেতে নাই, কি বলে? এটা আমি নিজে সহ পড়াইছি, আছে আছে। ঢাকা বাংলার রাজধানী হয়েছে টোটাল 5 বার। সবাই একটু ডান লিখো। দাগাই, এখন পর্যন্ত সবাই দাগাইছো? দাগাইলে ডান লিখো, দ্রুত দ্রুত একটু ডান লিখে আমাকে জানাও। সবাই সবাই একটু আমাকে জানাও যদি এতটুকু পর্যন্ত দাগানো হয়। এই 100 শেয়ার হয় নাই, মাত্র 42টা শেয়ার হয়েছে, আরো শেয়ার চাই, আরো 100 শেয়ার বানাইতে হবে আজকে। ওকে, ডান ডান, ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই যে তোমরা কত সুন্দর করে আমাকে জানাও, দেখছো আমার খুব ভালো লাগে। তোমরা, আমি তোমাদের ভালো একটা ক্লাস নিব যদি তোমরা আমার মন ভালো রাখো। আমাকে জানাবা, শেয়ার করে ভাইয়ার মন ভালো করে দাও, আর ভাইয়াকে জানাবা যে কোথাও সমস্যা হইলে, ঠিক আছে? তারপরে দেখো সংগঠনের স্বাধীনতা, এটা আমাদের পড়ে লাভ নাই, এটা বিসিএস এর জন্য দরকার। কিন্তু কিন্তু ভাইয়া আমাদের যেটা পড়তে হবে, চিন্তা ও বিবেকের স্বাধীনতা 39 নাম্বার, এটা আমাদের ভালো করে পড়তে হবে। তারপরে ধর্মীয় স্বাধীনতা, এটা 100%। একটা কথা আছে না যে তোমার ধর্মের কল বাতাসে নড়ে, আমি এটা এইভাবেই শিখাই ভাইয়া। ধর্মের কল 41-এ নড়ে, ধর্মের কল 41-এ নড়ে, এইভাবে আমি পড়াই দিছিলাম। পরে তার কিছুদিন পরে জাহাঙ্গীরনগরে পরীক্ষা হয়েছিল, এই প্রশ্নটাই আসছে, এবং স্টুডেন্টরা বের হয়ে বলছে ভাই আপনার এটা কাজে লাগছে, মানে এটা মনে আছে। এটা নর্মালি কেউ 41-এ ধর্মীয় স্বাধীনতা এটা মনে থাকে না, কিন্তু এই যে আমি একটা নর্মাল ট্রিক শিখিয়ে দিছি, ধর্মের কল 41-এ নড়ে। আগে বলতাম ধর্মের কল বাতাসে নড়ে, এখন বলি ধর্মের কল 41-এ নড়ে, শেষ। এটার মনে থাকার কোনো প্যারা নাই। তারপরে আসো, তারপরে আমরা কোনটা দেখবো? নির্বাহী বিভাগ। এবার হচ্ছে আমরা দেখবো রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী, যেহেতু এখন নাই সেগুলো এখন একটু কম গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতির অভিশংসনটা একটু আমরা জানবো, কারণ সামনে রাষ্ট্রপতির অভিশংসন হওয়ার চান্স নাই, যদি হয় আর কি, 52 নাম্বার। ঠিক আছে, রাষ্ট্রপতির অভিশংসন এটা জানা রাখো, 52 নাম্বারে আছে, ঠিক আছে? তারপরে আমরা যেটা পড়বো এখানে আর কি আছে, প্রধানমন্ত্রী যেহেতু আপাতত নাই, নির্বাচনের আগে মানে পরীক্ষার আগে আর হওয়ার সম্ভাবনা নাই, সেগুলা একটু কম গুরুত্বপূর্ণ। অ্যাটর্নি জেনারেল আমরা পড়বো 64 নাম্বার, অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল তো বুঝো তাই না? সরকারের আইনজীবী। অ্যাটর্নি জেনারেল হচ্ছে বাংলাদেশ সরকারের আইনজীবী, ঠিক আছে? বাংলাদেশ সরকারের, যেমন নর্মালি কোনো প্রতিষ্ঠানে যেমন আইনজীবী থাকে বা লয়ার থাকে, তেমনি সরকারের একজন আইনজীবী থাকে। সরকার যখন বিদেশিদের সাথে চুক্তি করে বা দেশের কারোর সাথে কোনো কিছু নিয়ে গ্যাঞ্জাম লাগে, তখন তার আইনজীবী হিসেবে কাজ করে কে? অ্যাটর্নি জেনারেল কাজ করে। আর অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ দেয় কে? অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ দেয় রাষ্ট্রপতি। মনে রাখবা, অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ দেয় রাষ্ট্রপতি, এবং এই অ্যাটর্নি জেনারেলের কোনো মেয়াদও নাই, কোনো শপথও নাই। খুব ভালো করে মনে রাখবা, তার কিন্তু কোনো মেয়াদও নাই, কোনো শপথও নাই। কারণ মেয়াদ নাই কেন? রাষ্ট্রপতি যখন ইচ্ছা তখন তাকে ইন করতে পারে, যখন ইচ্ছা তখন তাকে আউট করতে পারে। আবার তার শপথ নাই কেন? কারণ রাষ্ট্রপতি যে শপথটা নেয় সেই শপথটাই অ্যাটর্নি জেনারেলের শপথ হয়ে যায়, ঠিক আছে? সো এটা ভালো করে পড়বা অ্যাটর্নি জেনারেল সম্পর্কে। অ্যাটর্নি জেনারেল সম্পর্কে অনেক পরীক্ষায় প্রশ্ন আসে। ওকে, এবার দেখো সামনে যেহেতু নির্বাচন, তাই আমরা এখান থেকে একটু পড়বো সংসদীয় নির্বাচিত। আচ্ছা, তারপরে আমরা দেখবো হচ্ছে এখানে আর কি কি আছে। রাজনীতি, ওকে ওকে। এই যে 77 নাম্বারটা একটু পড়বো আমরা, ন্যায়পাল। 77 নাম্বারটা আমরা একটু পড়বো, ন্যায়পাল। এটা ভালো করে পড়তে হবে, যদিও নাই। ন্যায়পাল আসলে কি? ন্যায়পাল হচ্ছে রাষ্ট্রপতির অধীনে একজন সরকারি কর্মকর্তা, যিনি মনে করা হচ্ছে প্রধানমন্ত্রী থেকে শুরু করে যতজন আছে, যত রাষ্ট্র মানে হচ্ছে তোমার সরকারি কর্মকর্তা কর্মচারী আছে, তাদের আর্থিক নৈতিক সকল কিছুর যে কোনো সময়ে তাদের হচ্ছে জবাবদিহির আওতায় আনতে পারেন, তিনি হচ্ছে ন্যায়পাল। আর তিনি শুধুমাত্র কি করে? তিনি শুধুমাত্র হচ্ছে রাষ্ট্রপতির কাছে তার রিপোর্ট দেয়, রাষ্ট্রপতির কাছে রিপোর্ট দেয়, আর কারোর কাছে রিপোর্ট দেয় না, ঠিক আছে? ওকে, তারপরে আসো সংসদ সদস্যদের। ওকে ওকে ওকে, অর্থ বিল 81।
ওকে, এই যে দেখো এখানে 93 একটা অনুচ্ছেদ আছে, অধ্যাদেশ প্রণয়ন ক্ষমতা। মনে রাখবা, অধ্যাদেশ প্রণয়ন ক্ষমতা কার? একমাত্র রাষ্ট্রপতির। অধ্যাদেশ প্রণয়ন ক্ষমতা কার? রাষ্ট্রপতির। এটা পরীক্ষায় আসে যে অধ্যাদেশ প্রণয়ন করতে পারে কে? অধ্যাদেশ প্রণয়ন করতে পারে একমাত্র কে? রাষ্ট্রপতি। ঠিক আছে, ওকে। তারপরে আসো বিচারক নিয়োগ 95, এটা একটু পড়বো আমরা। সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা 94, এখানে 94, এটা আমাদের অত বেশি গুরুত্বপূর্ণ না, আমাদের লাগবে হচ্ছে 95 বিচারক নিয়োগ। কারণ বাংলাদেশের প্রধান বিচারপতিকে, এটা পরীক্ষায় আসছে গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তো এই বছর আসতে পারে বিচারক নিয়োগ। এটা কত নাম্বার? যদিও এটা বিশেষ করে যেহেতু তোমাদের যেগুলাতে ল ইউনিট বা ল আছে, যে ইউনিটগুলোতে আইন আছে, সেখানে কিন্তু এই ধরনের প্রশ্ন হয়। ঠিক আছে, আইনের প্রশ্নগুলোতে এই বিচারক নিয়োগ এটা থাকে। ঠিক আছে, সো এটা একটু পড়বা। ভাইয়া আমার অনলাইন ক্লাস করতে অনেক বিরক্ত লাগে, কিন্তু আপনার ক্লাস করতে ভালো লাগে। থ্যাংক ইউ অ্যালন বয়। তুমি এখন আর অ্যালন নাই, তুমি এখন আমাদের কি বলে, তুমি হচ্ছে এখন আমাদের খন্দকার জিকের একজন সদস্য। ওকে, তারপরে আসো বিচারকদের। আচ্ছা, সুপ্রিম কোর্ট, অতিরিক্ত সুপ্রিম কোর্ট আসন। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ আছে যেটা আমার পরীক্ষার সময় আসছিল, এই যে দেখো 108, এই যে অনেক অনেক গুরুত্বপূর্ণ। এটা প্রথমে বিসিএস এ আসছিল, বিসিএস এর পরে ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, তারপরে আবার বিসিএস এ আসছে, আবার ঢাকা ইউনিভার্সিটিতে আসছে। ঠিক আছে, কোর্ট অফ রেকর্ড। কোর্ট অফ রেকর্ড রূপে কে ছিল? আমাদের সময় প্রশ্নটা আসছিল এইভাবে, কোর্ট অফ রেকর্ড কোনটি? হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, তারপর হচ্ছে ম্যাজিস্ট্রেট কোর্ট, তারপরে আরো কিছু ছিল, এটা হবে সুপ্রিম কোর্ট। এটা এত অনেকের কাছে এটা খুবই কনফিউজ লাগছিল, বাট আমি এটা পারছিলাম, এটা সুপ্রিম কোর্ট। কোর্ট অফ রেকর্ড রূপে কি ছিল? সুপ্রিম কোর্ট। আবার আবার আসছিল যে এই কোর্ট অফ রেকর্ড যে সুপ্রিম কোর্ট, এটা কত নাম্বার অনুচ্ছেদে বলা আছে? এটা 108 নাম্বার অনুচ্ছেদে বলা আছে। এটা কেন বলা হয়? সহজ কথা আমি বলি, কোর্ট অফ রেকর্ড বাংলাদেশের যত বিচার, যত আদালত আছে, যত আদালতে যত বিচার হয়েছে, সবগুলা রিপোর্ট কোথায় সংরক্ষণ করা আছে? রেকর্ডগুলা, সবগুলা রেকর্ড করা আছে আমাদের সুপ্রিম কোর্টে। এগুলা সব বিচারের নথিপত্র জমা আছে, এই জন্য এটাকে বলা হয় কোর্ট অফ রেকর্ড হচ্ছে সুপ্রিম কোর্ট। ঠিক আছে, কোর্ট অফ রেকর্ড বলা হয় সুপ্রিম কোর্টকে। ওকে, হ্যাঁ আমি ক্লাস নিব, আমি তোমাদের ডেইলি ক্লাস নিব, কোনো সমস্যা নাই। সপ্তাহে তো আমার 2 দিন ছুটি লাগে, তাই না? আমার তো মনে করো নিজেরও কিছু পড়াশোনা আছে, আমার নিজেরও ফাইনাল সামনে, সো একটু পড়াশোনা টাইম দেওয়া লাগে, যেহেতু তোমাদেরও ক্লাস নেই, আবার আমার নিজেরও কিছু পড়াশোনা থাকে, এই জন্য আমার সপ্তাহে 2 দিন হয়তো মিস হবে, বাট বাকি 4 থেকে 5 দিন আমি ক্লাস নেব ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। ঠিক আছে, ওকে। তারপরে আসো এখানে আর কি কি পড়বা? এই যে নির্বাচন সামনে, কি সামনে হচ্ছে নির্বাচন। নির্বাচন না পড়লে হবে 118 নাম্বার, নির্বাচন কমিশন প্রতিষ্ঠা। এই প্রশ্নটা কেন জানি মনে হচ্ছে আইসিই পড়ছে। প্রশ্ন ফাঁস করে দিলাম, যাও প্রশ্ন ফাঁস করে দিলাম, প্রশ্ন ফাঁস করে দিলাম। নির্বাচন কমিশন প্রতিষ্ঠা সংবিধানে কত নম্বর অনুচ্ছেদে বলা আছে? 118 নম্বর অনুচ্ছেদে বলা আছে। ঠিক আছে, তারপরে আসো প্রতি এলাকার জন্য একটি মাত্র ভোটার তালিকা, বাকিগুলো অত গুরুত্বপূর্ণ না, আসলে তোমাদের এটাই আসবে 118 নাম্বার। ঠিক আছে, তারপরে মহা হিসাব নিরীক্ষক, এগুলো অত গুরুত্বপূর্ণ না তোমাদের জন্য। বাংলাদেশের কর্ম বিভাগ, আচ্ছা নিয়োগ, আচ্ছা কর্ম বিভাগ, এইটা একটু গুরুত্বপূর্ণ যেহেতু বিসিএস, এটা একটু জানতে হবে আমাদের। 137 নাম্বার কর্ম কমিশন মানে কি? কর্ম কমিশন হচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিস, বাংলাদেশ সিভিল সার্ভিস যেটা কর্ম কমিশন, এটা হচ্ছে 137 কর্ম কমিশন, এটা আমাদের জানতে হবে। ওকে, 137। ভাইয়া এবার বিসিএস এর এক্সামের কোশ্চেন তো খুব হার্ড হইছে, ওই রকম কি এডমিশন? কি বলো, বাংলাদেশ পার্ট ইন্টারনাল মানে যেগুলা বাংলাদেশ আর ইন্টারনাল মানে যেগুলা সাধারণ জ্ঞান, ওইগুলা কি খুব কঠিন হইছে? আমার কাছে তো মনে হইছে ইজি হইছে, অত কঠিন তো হয় নাই। বিসিএস অনুযায়ী খুবই সহজ হইছে, তোমাদের কাছে হয়তো একটু কঠিন লাগতে পারে, বাট বিসিএস অনুযায়ী খুবই সহজ এগুলা প্রশ্ন, বুঝছো? মানে একদম বেসিক কোশ্চেন হইছে বিসিএস অনুযায়ী। তোমাদের কাছে একটু কঠিন মনে হইতে পারে, বাট বিসিএস এর জন্য এগুলো খুব সহজ প্রশ্ন হইছে। এই যে 141, একদম দাগাই দিলাম, ভালো করে দাগাও, একদম সিল মাইরা দাও। 141 ডাইরেক্ট সিল মাইরা দাও, 141। ঠিক আছে, জরুরি অবস্থা জারি। ভাইয়া নন ক্যাডার কাকে বলে? নন ক্যাডার হচ্ছে তোমার যারা নরমালি ধরো বিসিএস এ নিবে, ধরো হচ্ছে তোমার 2000 জন নরমালি ধরো, হ্যাঁ নরমালি তো 600 নেয়, তারপরে বাকিগুলা বিভিন্ন ইয়েতের হয়। তো ধরো এই 2000 পরের যেগুলো আছে, যেমন ধরো টিকলো, ভাইভাতে টিকছে ধরো 4000, হ্যাঁ তার মধ্যে এখন নিবে মাত্র 2000 জন, বাকি যারা আছে তারাই নন ক্যাডার।
তাদের কি হচ্ছে বিভিন্ন নন ক্যাডারের জন্য যে জবগুলো আছে সেগুলাতে নিয়োগ দেওয়া হয়। মানে তাদের যোগ্যতা আছে কিন্তু ওই অতগুলা সিট নাই। তারপরে আসো জরুরি অবস্থার সময় সংবিধান অনুচ্ছেদ বিধান স্থগিতকরণ। এটা শুধু মনে রাখবা কয়টা, এখানে 6টা আছে। কয়টা? 6টা। মনে রাখবা জরুরি অবস্থার সময় সংবিধানের 6টা অনুচ্ছেদ স্থগিত থাকে, মানে 6টা অনুচ্ছেদের বিধান স্থগিত থাকে, এই 6টা। আর 142 পড়বা সংবিধান বিধান সংশোধনের ক্ষমতা। 142 কর্ম কমিশন বিসিএস নাকি পিএসসি, আমি ওইটা বলি নাই। মানে বিসিএস যেমন আছে না তোমার সিভিল সার্ভিস, যেটা সিভিল সার্ভিসটা কারা নেয়? পিএসসি নেয়। তারপরে তোমার এই সরকারি যে জবগুলা, হ্যাঁ এটার কথা বলছি, পিএসসি নেয়। কর্ম কমিশন তো হচ্ছে পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন, ওইটার কথা আমি বলি নাই। মানে কর্ম কমিশন আন্ডারে যেমন বিসিএস হয় সেটা, ঠিক আছে? ওকে। পিএসসি কর্ম কমিশন, পাবলিক সার্ভিস কমিশন মানে কি সরকারি কর্ম কমিশন, ওইটা তো পিএসসি। বাট পিএসসি কি কি তোমার চাকরি নেয়? যেমন বিসিএস নেয়, তারপর হচ্ছে বিসিএস এর পরে যেগুলো সরকারি আরো যেই চাকরিগুলো আছে সেগুলো নেয়, ঠিক আছে? তারপরে আসো একাদশ ভাগ বিবিধ। বিবিধে কি কি পড়বা? আন্তর্জাতিক চুক্তিটা পড়বা, এটা বিসিএস এ আসছিল এই জন্য এটা গুরুত্বপূর্ণ। দাগাও 145। তারপরে আর কি পড়বা? বাংলাদেশের নামে যদি কেউ কখনো মামলা করতে চাও তাহলে 146 অনুচ্ছেদ ভালো করে পড়বা, ঠিক আছে? যদি তুমি কিন্তু চাইলে বাংলাদেশের নামে মামলা করতে পারবা, জানো? যদি মনে হয় তুমি তোমার কোনো মৌলিক অধিকার পাচ্ছ না, তুমি সমাবেশ, তারপরে হচ্ছে বিয়ে করার, বা মনে করো বিয়ে না, অন্যান্য যেগুলো আছে যেমন সম্পদ সম্পত্তি বা কোনো কিছু ধরো রাষ্ট্র থেকে পাচ্ছ না, তখন তুমি মামলা করে দিতে পারবা। যেমন আমি যদি মামলা করি তাহলে আমার মামলার নাম হয়ে যাবে সাইফুর রহমান ভার্সেস বাংলাদেশ, এরকম মামলার নাম হয়ে যাবে, ঠিক আছে? বা তোমার মৌলিক অধিকার তুমি যদি না পাও তখন কিন্তু তুমি বাংলাদেশের নামে মামলা করে দিতে পারবা। তারপরে আসো এই যে আমাদের মোটামুটি 153 অনুচ্ছেদ শেষ। অনুচ্ছেদগুলা তাহলে আমরা মনে কত হাইয়েস্ট 20টা অনুচ্ছেদ দাগাইছি, এই 20টা ভালো করে পড়বা, তারপর বাকিগুলা অল্প করে দেখবা। তবে এই যে কয়টা দাগাইছি এই কয়টাই বলো তো আমাকে, একজন কাউন্ট করে বলো যে মোট কয়টা অনুচ্ছেদ দিছে, আমাকে একটু কাউন্ট করে বলো। হ্যাঁ, বিসিএস এর জিকে আসলে ইজি হয়েছে বিসিএস এর জন্য। আর ওইগুলো তো ভাই আমরা এডমিশনেই পড়াই। ওই জিকে আমি যখন তোমাদের সবগুলো পড়াবো না তখন দেখবা যে এগুলাই তোমাদের, এই যেমন জাতীয় সংসদ তোমাদের রিজার্ভ ভাই যেদিন ক্লাস নিছে প্রথমেই লেখা ছিল হাউস অফ দি নেশন, তাই না? এগুলো তো ভাই সব এডমিশনের প্রশ্ন, অত আহামরি কঠিন নাই। হয়তো তোমরা মাত্র শুরু করছো এই জন্য তোমাদের কাছে কঠিন লাগছে, বাট যখন এগুলা শেষ করবা রিভাইজ দিবা তখন দেখবে এগুলা একদম ইজি কোশ্চেন, এগুলা এডমিশনের কোশ্চেন, এগুলো কোনো বিসিএস এর কোশ্চেন না, ঠিক আছে? ওকে। তারপর আসো তফসিলে আমরা কি কি পড়বো। আগে আমরা তফসিলে নরমালি এই 5, 6, 7 পড়তাম, কিন্তু এখন এগুলো একটু কম গুরুত্বপূর্ণ। এখন আমরা পড়ব 3 নাম্বার পড়ব শপথ ঘোষণা, ক্রান্তিকালীন অস্থায়ী বিধান পড়ব, 7ই মার্চ পড়ব না, 26শে মার্চ পড়ব না, সপ্তম পর্ব স্বাধীনতার ঘোষণাপত্র। এই যে যদি বলা হয় স্বাধীনতার ঘোষণাপত্র কোন তফসিলে লেখা আছে বা কোন তফসিলে আছে তাহলে সেটা সপ্তম। আর তৃতীয় শপথ ঘোষণা, চতুর্থ ক্রান্তিকালীন। আর এই দুইটাই হচ্ছে তোমার মানে বঙ্গবন্ধুর সাথে জড়িত, সেই দুইটাই হচ্ছে এখন পরীক্ষায় আসবে না, খুব স্বাভাবিক, ঠিক আছে? তো এই দুইটা বাদ আমরা 3, 4 আর 7 পড়বো, এখান থেকে আসবে, ঠিক আছে? 26টা দিছি তাহলে তো খুব কম দিছি, 153টার মধ্যে মাত্র 26। আল্লাহ, কেউ বলে 25, কেউ বলে 30, কেউ বলে 26, কেমনি কি? সবার তো আলাদা হওয়ার কথা না? কি রে ভাই, এক একজনের এক একটা হইলে কেমনে হবে? আচ্ছা, কেউ মনে কিছু দাগায় নাই, কেউ মনে মিস করছে। আচ্ছা, পরের রেকর্ড ক্লাসে দেখে নিও। এবার আসো গুরুত্বপূর্ণ এতক্ষণ কি দাগাইলাম তাইলে, আবার গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ কই থেকে আসলো? এগুলা কি? ও আচ্ছা, গুরুত্বপূর্ণগুলো এখানে দেওয়া আছে। আচ্ছা, এক নজরে এগুলা সবাই পড়বা। দেখো এখানে যে কয়টা আছে এগুলা কিন্তু সবাই পড়বা, এগুলো মিস দিবা না। ভালো করে দেখো, বাংলাদেশ সংবিধানের গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ তোমাদের ভার্সিটি এডমিশনে আসছে, মানে ডিপ কোশ্চেন খুব বেশি হবে না, সো এগুলো অবশ্যই ভালো করে পড়বা। এখানে যেই 20টার মতো আছে এগুলো ভালো করে পড়বা, ঠিক আছে? এবার আসো, বিল হয় 2 প্রকার, সরকারি বিল, বেসরকারি বিল। এখন বলবা ভাইয়া সরকারি বিল কারা করে উত্থাপন, বেসরকারি বিল কারা করে? মনে রাখবা সরকারি বিল উত্থাপন করে মন্ত্রীরা, আর বেসরকারি বিল উত্থাপন করে এমপিরা। সরকারি বিল কোনগুলা? সরকারি বিল মনে করো যেগুলো হচ্ছে তোমার পুরা বাংলাদেশের জাতীয় স্বার্থে যেগুলো ব্যবহার করা হয়, জাতীয় স্বার্থে যে বিলগুলা
তোমার হচ্ছে ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে সরকারি বিল। আর বেসরকারি বিল কোনগুলা? মনে করো কোনো একটা মেম্বার অফ পার্লামেন্ট এমপি কোনো একটা বিশেষ তার এলাকার জন্য একটা বিশেষ সুযোগ সুবিধা নিচ্ছে, সেটা শুধু একটা এলাকার জন্যই সুযোগ, সেটা পুরো জাতীয় স্বার্থে ব্যবহৃত হবে না, সেটা হচ্ছে বেসরকারি বিল। আর সরকারি বিল কোনটা? যেটা পুরো জাতীয় স্বার্থের জন্য যেই জিনিসগুলো, যেমন মেট্রো রেল জাতীয় স্বার্থ, পদ্মা সেতু জাতীয় স্বার্থ, তোমার যমুনা সেতু জাতীয় স্বার্থ। কিন্তু কোন মেম্বার অফ পার্লামেন্ট এমপি যদি শুধু তার এলাকার জন্য একটা স্কুল করে, তার এলাকার জন্য একটা হাসপাতাল করে দেয়, সেটা কি? সেটা হচ্ছে আবার বেসরকারি বিল। সো এই সরকারি বিল কারা? সরকারি বিল উত্থাপন করে মন্ত্রীরা, আর বেসরকারি বিল উত্থাপন করে সংসদ সদস্যরা, এটা মাথায় রাখবা, ঠিক আছে? ওকে ওকে। সাংবিধানিক সংস্থা, নরমালি সাংবিধানিক সংস্থা আমরা বলি কয়টা? নরমালি তোমাদের বই অনুযায়ী সাংবিধানিক সংস্থার কোনো নির্দিষ্ট ইয়ে নাই, তারপরে কোনগুলা এটা একটু দেখে নাও। নির্বাহী বিভাগ, আইনসভা, বিচার বিভাগ, নরমালি এইগুলাকে সাংবিধানিক সংস্থা ওইভাবে তোমার ধরা হয় না। সরি প্রতিষ্ঠান না, এখানে নির্বাচন কমিশন, সরকারি কমিশন, মহাহিসাব নিরীক্ষক, হ্যাঁ। আরেকটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল, আরেকটা হচ্ছে অ্যাটর্নি জেনারেলের অফিস, হ্যাঁ। সংস্থাই মানে প্রতিষ্ঠান, ঠিক আছে? এগুলো হচ্ছে সরকারি বিভাগ। এই তিনটা কি? এই তিনটা হচ্ছে তোমার সরকারের বিভাগ, মনে রাখবা, এই তিনটা হচ্ছে সরকারের বিভাগ। এগুলাকে অত বেশি সাংবিধানিক সংস্থা হিসেবে ধরা হয় না। সাংবিধানিক সংস্থা তোমরা কয়টা এটা পরীক্ষায় আসবে না, বাট মেইন হচ্ছে এইগুলাই, এই চারটা পরীক্ষায় মেইন থাকলে এই চারটার মধ্যে থাকবে। কারণ তোমাদের পরিণতি বইতে সাংবিধানিক সংস্থা কয়টা দেওয়া আছে, বলা আছে আরো বেশি আছে, বাট মানে মেইন হচ্ছে চারটা, এই চারটা: নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন, মহাহিসাব নিরীক্ষক এবং অ্যাটর্নি জেনারেল। এই চারটা হচ্ছে কি এখানে সংবিধিবদ্ধ সংস্থা, ঠিক আছে, বাট এটা সাংবিধানিক সংস্থা, এই চারটা, ঠিক আছে? আটকে গেছি নাকি আমরা? আমাকে একটু জানাও তো, আমরা কি আটকে গেছি নাকি? ভাইরা একটু জানাও আমাকে। ওকে, আমরা কি আটকাইছি? কেউ কথা বলে না কেন? না ভাইয়া, ওকে ওকে, ঠিক আছে, ওকে, অল ক্লিয়ার শ্যাম্পু, অল ক্লিয়ার শ্যাম্পু, ওকে। এবার আসো, তারপরে দেখো এখানে বলা আছে সংবিধি সংস্থা, সংবিধিবদ্ধ সংস্থা দুইটা। সংবিধিবদ্ধ সংস্থা মানে কি? মানে দেখো, অ্যাটর্নি জেনারেল একমাত্র সাংবিধানিক পদের ব্যক্তি যাকে শপথ পড়তে হয় না, রাষ্ট্রপতির অঙ্গীকার তার শপথ। আর হচ্ছে ন্যায়পাল, এই পদ শূন্য আছে। তার মানে আমাদের মনে রাখবা শুধু সংবিধিবদ্ধ পদ হচ্ছে বা সংস্থা হচ্ছে দুইটা, কি কি? একটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল, আর একটা হচ্ছে ন্যায়পাল। এই দুইটার শপথ নাই। তো অ্যাটর্নি জেনারেল যে তিনি বা আছেন তার শপথ নাই, আর ন্যায়পাল এই পদে এখনো কাউকে নিয়োগই দেয় নাই। সো সংবিধিবদ্ধ সংস্থা কয়টা বা পদ কয়টা? দুইটা, এটা একটু ভালো করে মনে রাখবা। আর সাংবিধানিক পদ সমূহ দেখো, বিসিএস এই বছর প্রশ্নটা আসছে, এটা হচ্ছে ওয়ারেন্ট অফ প্রিসিডেন্ট। মানে যদি মনে করো আমি এখান থেকে একজন পিক করি, মনে করো এখানে কি আছে, স্বর্ণা দেবনাথ। এই স্বর্ণা দেবনাথের যদি মনে করো বিয়ে হয়, বিয়েতে যদি মনে করো বাংলাদেশের সকল গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বকে দাওয়াত দেয়, হ্যাঁ, তখন যদি মনে করো যে মেম্বার অফ পার্লামেন্টরা আসে, তখন কি করবে? সবাই দৌড়ে যাবেন, আরে এমপি আসছে, এমপি আসছে। কিন্তু একটু পরে যদি দেখে স্পিকার আসছে, তখন আবার এমপিরে বাদ দেখবে, আরে স্পিকার আসছে, স্পিকারের বেশি খাতির যত্ন করবে। তার একটু পরে যদি দেখে আরে প্রাইম মিনিস্টার আসছে, তখন তো আরো বেশি সম্মান করবে। আর প্রাইম মিনিস্টারের পরে যদি দেখে আবার রাষ্ট্রপতি আসছে, তাহলে প্রাইম মিনিস্টারের সরে দিয়ে আবার রাষ্ট্রপতিকে বেশি গুরুত্ব দিবে, তাই না? এটাই হচ্ছে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট। একটা দেশে সবচেয়ে বেশি ক্ষমতা বা রেসপেক্ট, সম্মান কাকে বেশি দেওয়া হয়? এই বিশেষ এবার প্রশ্ন আসছে যে বাংলাদেশের সবচেয়ে বেশি সম্মান বা বাংলাদেশের সবচেয়ে মানে পদের দিক থেকে কে সবচেয়ে সর্বোচ্চ, তাহলে সেটা হচ্ছে রাষ্ট্রপতি। মনে রাখবা এখানে 11টা পদ মনে দেওয়া আছে, কয়টা? 10টা দেওয়া আছে, আরেকটা আছে 11টা। তো বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বকে রাষ্ট্রপতি, তারপর কে? প্রধানমন্ত্রী, এবং প্রধানমন্ত্রীর পরে অন্যান্য মন্ত্রীরা। এই যে অন্যান্য মন্ত্রী প্রতিমন্ত্রী, এটা 3 নম্বরে হওয়ার কথা ছিল, যাই হোক। তারপরে স্পিকার, তারপরে কারা? প্রধান বিচারপতি, অন্যান্য বিচারপতি, তারপরে কারা? প্রধান নির্বাচন কমিশন, অন্যান্য কমিশনার, তারপরে কারা? মহাহিসাব নিরীক্ষক, তারপরে সরকারি কর্ম কমিশনের সভাপতি, তারপরে সংসদ সদস্যগণ মানে মেম্বার অফ পার্লামেন্ট, তারপরে অ্যাটর্নি জেনারেল, তারপরে ন্যায়পাল। বুঝতে পারছো? তার মানে এইভাবে হচ্ছে একটা দেশের সর্বোচ্চ 10 জন বা 11 জনের পদ,
মানে কারা সবচেয়ে বেশি সম্মানিত হবে একটা দেশে, তার মানে সবচেয়ে বেশি সম্মান পায় রাষ্ট্রপতি, রাষ্ট্রপতির পরে প্রধানমন্ত্রী, তারপরে কারা পায় মন্ত্রী, অন্যান্য প্রতিমন্ত্রী, তারপরে স্পিকার, তারপরে হচ্ছে বিচারপতি, তারপরে দেখো তোমার সংসদ সদস্যগণ 8 নম্বরে। ঠিক আছে, এইভাবে হচ্ছে হবে। ওকে সোনা দেবনাথ মনে হয় খুশি হয়ে গেছে। সোনা তোমার বিয়েতে কিন্তু আমাদের অবশ্যই দাওয়াত দিবা, ঠিক আছে? সোনার বিয়েতে আমরা অবশ্যই দাওয়াত চাই, দাওয়াত না দিলেও চলে যাব আমরা। ওকে, তারপরে আসো সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আমরা একটু দেখি। দেখো পরীক্ষা অনেক সময় দেখবা, অনেক সময় এভাবে প্রশ্ন আসে, নিচের কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়, সেখানে দুদক থাকে, সেখানে আরো অনেক অপশন থাকে, বাট সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো এক নজরে আমরা দেখে নেই। এই যে আমি একটু আগে যে কয়টা বলছি, এখানে মনে হয় 7টা দেওয়া আছে। দেখো বাংলাদেশের নির্বাচন কমিশন মাস্ট, সরকারি কমিশন, অডিটর, আচ্ছা অ্যাটর্নি জেনারেল, অ্যাটর্নি জেনারেল, আরেকটা হচ্ছে এটাই হচ্ছে মহা হিসাব নিরীক্ষক, কম্পট্রোলার অডিটর জেনারেল। ঠিক আছে, আর নির্বাহী বিভাগ, শাসন বিভাগ এগুলা নরমালি থাকে না, তারপরে থাকলেও এগুলা ধরবা, বাট এই 4টা হচ্ছে গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠান। ঠিক আছে, যেহেতু তোমাদের বইতে এই 4টার ব্যাপারে বলা আছে, সো এই 4টা ভালো করে পড়বা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে। ঠিক আছে, তো কারণ এইভাবে প্রশ্ন আসে, নিচের কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয় বা নিচের কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান, এইভাবে কিন্তু প্রশ্ন আসে। ভাইয়া রাষ্ট্রপতির এত পাওয়ার, তাহলে প্রধানমন্ত্রী সে সরাতে পারে না কেন? রাষ্ট্রপতির আসলে পাওয়ার নাই, রাষ্ট্রপতির সম্মান আছে। মনে রাখবা রাষ্ট্রের প্রধান কে ভাইয়া? রাষ্ট্রের প্রধান হচ্ছে তোমার প্রধানমন্ত্রী, রাষ্ট্রের প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী। আর সরকার প্রধান কে? সরকার প্রধান হচ্ছে সরি রাষ্ট্রের প্রধান হচ্ছে রাষ্ট্রপতি, সরি আবেগে বলে ফেলছি, বয়স হয়ে গেছে তো তাই। রাষ্ট্রের প্রধান হচ্ছে রাষ্ট্রপতি আর সরকার প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী। কিন্তু এই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ছাড়া মাত্র 2টা কাজ করতে পারে। সে 2টা কাজ কি? সে 2টা কাজ হচ্ছে, প্রথমত প্রধানমন্ত্রী নিয়োগ, যেটা বাংলাদেশে অটোমেটিক হয়ে যায়। আওয়ামী লীগ আসলে শেখ হাসিনা, বিএনপি আসলে খালেদা জিয়া, জামায়াত শিবির আসলে মনে করো তাদের যে জেনারেল হবে। তো যেটা হয়েছে যে এটা আসলে তার কোনো এখানে হাত নাই। আরেকটা জিনিস আছে, প্রধান বিচারপতি নিয়োগ। এই প্রধান বিচারপতি নিয়োগে রাষ্ট্রপতি নিজের মন খুশি মতো দিতে পারে, তিনি এখানে এই প্রধানমন্ত্রীর কোনো পরামর্শ নেন না। আর বাকি সকল কাজে তার প্রধানমন্ত্রীর পরামর্শ নিয়ে তারপরে কাজ করা লাগে। বাংলাদেশের রাষ্ট্রপতি হচ্ছে কাইন্ড অফ পুতুল, তিনি রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি এবং জাতীয় সংসদের যে অধিবেশন এবং রাষ্ট্রের যত কাজ, সকল কাজ কিন্তু রাষ্ট্রপতির নামে শুরু হয়, মানে রাষ্ট্রপতিকে স্মরণ করে তারপরে শুরু হয়। কিন্তু তোমার সকল পাওয়ার কিন্তু সকল ক্ষমতার কেন্দ্রবিন্দু কিন্তু প্রধানমন্ত্রী, এটা মনে রাখবা। সকল ক্ষমতার কেন্দ্রবিন্দু হচ্ছে প্রধানমন্ত্রী, কিন্তু রাষ্ট্রের সবচেয়ে বেশি সম্মানিত ব্যক্তি হচ্ছে রাষ্ট্রপতি, যদিও তিনি পুতুল ছাড়া আর কিছুই না বাংলাদেশে। ঠিক আছে, ওকে হ্যাঁ। তারপরে আসো প্রধানমন্ত্রী শপথ বাক্য পাঠ করান। দেখো এখানে মনে রাখবা প্রধানমন্ত্রী শপথ বাক্য পাঠ করান কাকে, আমি একটু সহজে তোমাদেরকে একটু এইভাবে একটু বুঝিয়ে দেই। এই দেখো, আমি আগে নিজে বুঝিয়ে দিলে তারপরে তোমরা ভালো করে বুঝবা। এই দেখো, প্রথমে আমরা ধরবো রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি মানে কি বুঝো? রাষ্ট্র মানে তো রাষ্ট্র, আর পতি মানে কি? যে প্রধান বা হাজবেন্ড বা স্বামী। যদি এখানে স্বামী বুঝায় নাই, এখানে কর্তা বুঝাইছে, তার মানে রাষ্ট্রের যে প্রধান বা পতি সেটাই হচ্ছে রাষ্ট্রপতি। ঠিক আছে, রাষ্ট্রপতি কাকে কাকে তোমার শপথ পড়ায়? দেখো রাষ্ট্রপতি প্রথমত শপথ পড়ায় প্রধানমন্ত্রীকে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে শপথ পড়ায়। তারপরে কাকে পড়ায়? অন্যান্য মন্ত্রীদের পড়ায়। দেখো অন্যান্য মন্ত্রীদের পড়ায়। তারপরে কাদের পড়ায়? প্রধান বিচারপতিকে পড়ায়, প্রধান বিচারপতিকে পড়ায়। তারপরে কাকে পড়ায়? স্পিকারকে পড়ায়, স্পিকার। আবার মনে রাখবা এই স্পিকার কিন্তু আবার যখন রাষ্ট্রপতি নতুন হয় তখন স্পিকার আবার রাষ্ট্রপতিকে পড়ায়। স্পিকার কাকে পড়ায়? রাষ্ট্রপতিকে পড়ায়। আবার কাকে পড়ায়? আবার পড়ায় হচ্ছে তোমার মেম্বার অফ পার্লামেন্টের পড়ায়। আর এই প্রধানমন্ত্রী কাকে পড়ায়? প্রধানমন্ত্রী বিশেষ করে সিটি কর্পোরেশনের মেয়রদের পড়ায়। এই কয়টা জানলেই হবে, সিটি কর্পোরেশন মেয়রদের পড়ায়। এটা বুঝতে পারছো? এটা বুঝতে পারলেই হবে। হ্যাঁ
না, এটা এখনো শেষ হয় নাই, এটা বেশি গুরুত্বপূর্ণ, পরেরটা তো গুরুত্বপূর্ণ না, একটু টাইম লাগবে আজকে আমার। হ্যাঁ, ওকে, দেখো রাষ্ট্রপতি কাকে কাকে পড়াচ্ছে, প্রধানমন্ত্রীকে পড়াচ্ছে, অন্যান্য মন্ত্রী যারা আছে তাদেরকে পড়াচ্ছে, প্রধান বিচারপতিকে পড়াচ্ছে, স্পিকারকে পড়াচ্ছে। স্পিকার আবার রাষ্ট্রপতিকে শপথ পড়ায় যখন নতুন রাষ্ট্রপতি হয়। আবার আরেকটা জিনিস মনে রাখবা, বাংলাদেশে যদি কখনো রাষ্ট্রপতি মনে করো মারা গেল, বা তার পদ ফাঁকা হইলো, বা তার মেয়াদ শেষ হয়ে গেল, বা তিনি কোনো কারণে অসমর্থ হইল, তখন তার পদ ফাঁকা হইলে সেই পদে কে যাবে, সেই পদে কিন্তু স্পিকার যাবে। আবার রাষ্ট্রপতি যদি কখনো তার মানে পদত্যাগ করতে চান, পদত্যাগ পত্র কার কাছে জমা দিবে, স্পিকারের কাছে। রাষ্ট্রপতি পদত্যাগ পত্র কার কাছে জমা দেয়, রাষ্ট্রপতি পদত্যাগ পত্র জমা দেয় স্পিকারের কাছে। আবার রাষ্ট্রপতি শপথ নেয় কার কাছে, স্পিকারের কাছে। আবার রাষ্ট্রপতির পদ ফাঁকা হইলে সেই পদে কে যায়, স্পিকার যায়। বুঝতে পারছো বিষয়টা হচ্ছে এখানে। ওকে, একটা স্ক্রিনশট নাও, একটা স্ক্রিনশট নাও আর ডান লিখো, কমেন্টে ডান লিখো, দেখি আমি একটা স্ক্রিনশট নিয়ে কমেন্টে ডান লিখো, তারপরে আমি নতুন শুরু করব। দ্রুত দ্রুত কমেন্টে ডান লিখো স্ক্রিনশট নিয়া। না, তোমরা শেয়ারই করো না, এত কষ্ট করে তোমাদের পড়াই, তোমরা শেয়ার করো না। একটা স্ক্রিনশট নিয়ে ডান লিখো, খুব গুরুত্বপূর্ণ এটা। আমার তো সব মাথার উপর দিয়ে গেল, ফাতিমা ইসলামী ভাই হাই, এতক্ষণ তাহলে আমি কারে বুঝাইলাম, এতক্ষণ আমি কিতার মধ্যে পড়া ডাললাম। না, তোমাকে বুঝতেই হবে, তোমাকে পারতেই হবে, দরকার হলে আমি আমার সবগুলা গরু বিক্রি করে দিব, তাও তোমাকে এটা পারতে হবে, ঠিক আছে। দেখো আবার বুঝাই, রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি কাকে কাকে শপথ পড়ায়, প্রধানমন্ত্রীকে শপথ পড়ায়, অন্যান্য মন্ত্রীকে শপথ পড়ায়, প্রধান বিচারপতিকে শপথ পড়ায়, স্পিকারকে শপথ পড়ায়। আবার প্রধানমন্ত্রী কাকে কাকে শপথ পড়ায়, তিনি সিটি কর্পোরেশনের মেয়রদের শপথ পড়ায়। পরীক্ষায় আসবে কিভাবে, সিটি কর্পোরেশনের মেয়রকে শপথ পড়ায় কে, প্রধানমন্ত্রী। তারপরে স্পিকারকে কে পড়ায়, স্পিকারকে শপথ পড়ায় রাষ্ট্রপতি। তারপরে স্পিকার রাষ্ট্রপতিকে শপথ পড়ায় কে, দেখো রাষ্ট্রপতি শপথ পড়ায় স্পিকারকে, আবার নতুন রাষ্ট্রপতি আসলে সেই রাষ্ট্রপতিকে আবার শপথ পড়ায় স্পিকার। আবার রাষ্ট্রপতি যদি পদত্যাগপত্র জমা দেয় তখন কার কাছে পদত্যাগপত্র জমা দেয়, স্পিকারের কাছে। আবার রাষ্ট্রপতি আবার মেম্বার, তোমার স্পিকার আবার মেম্বার অফ পার্লামেন্ট যারা আছে, অন্যান্য যারা শুধু সংসদ সদস্য, তাদেরকে শপথ পড়ায়। বুঝতে পারছো, এইটাই হচ্ছে সায়েন্স। সায়েন্স না, এটাই হচ্ছে খেলা। আশা করি এবার বুঝতে পারছো। একবার না বুঝালে শতবার বুঝাবো, তারপরও বুঝতে হবে, ঠিক আছে, না বুঝলে অবশ্যই বলতে হবে। ওকে, এই যে এগুলাই এখানে বলা আছে, তো এগুলো আমি যেগুলো বললাম এখান থেকে এগুলোই পড়ে ফেলবা, ঠিক আছে, অত প্রেসার নেওয়ার কিছু নাই। এই যে রাষ্ট্রপতি দেখো স্পিকারের নিকট পদত্যাগ দেয়, সংসদ সদস্য কার নিকট দেয়, স্পিকারের নিকট দেয়, প্রধানমন্ত্রী অন্যান্য মন্ত্রী, এই যে এইটা আসতে পারে এবার, শেখ হাসিনা যখন চলে গেছে তখন কার কাছে পদত্যাগপত্র জমা দিছে, প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী জমা দিছে রাষ্ট্রপতির কাছে। এই জন্য এটা আসতে পারে পরীক্ষায়, যে প্রধানমন্ত্রী কার নিকট পদত্যাগপত্র জমা দেন, রাষ্ট্রপতির কাছে। এটা তো তোমরা মানে চাক্ষুষ দেখছো তাই না, যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী কার কাছে পদত্যাগপত্র জমা দিছে, রাষ্ট্রপতির কাছে। ওকে ওকে, তারপরে আসো কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে দেওয়া আছে, এখান থেকে কি কি পড়বা। এই নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ, এটা তো আগেও পড়াইছি আমি, পঞ্চদশ সংশোধনী, আচ্ছা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়, হ্যাঁ এটা পড়বা। আপিল বিভাগের বিচারপতি 8 জন, এটা পড়বা, মাঝে মাঝে এটা আসে, আপিল বিভাগের বিচারপতি সংখ্যা কয়জন, 8 জন। তারপরে হচ্ছে বর্তমানে, আচ্ছা এটা লাগবে না, ঠিক আছে। ওকে ওকে গাইস, দেখো হ্যাঁ ভাইয়া আপনি বুঝাবেন, আমরা বুঝবো না তা কখনো হয়। ওকে, থ্যাংক ইউ। ওকে, তারপরে আমরা চলে যাই, অনেক অনেক এমসিকিউ আছে, কিন্তু আমরা কি পড়বো, এটা কি আমাদের শেষ, মনে হচ্ছে শেষ। ওয়াও, 257, ও আর একটা পেজ আছে জাস্ট, 259 নাকি, আর কয়টা পেজ আছে, ও আর একটা পেজ আছে এটা, তারপরে আমরা নতুন যেটা সেটা শুরু করব, সেটা বেশি টাইম লাগবে না, সেটা অল্প সময় দিয়ে পড়াইলেই হয়ে যাবে। দেখো এখানে, আচ্ছা আচ্ছা একটু টাইম দিবা, জাস্ট একটা মিনিট টাইম দাও। দেখো এই যে এখানে কি কি পড়বা, দেখো বিনা ওয়ারেন্ট লাগবে না, 144 ধারাটা পড়বা, এফআইআর, জবানবন্দি, চার্জশিট লাগবে না,
এখানে 144 দ্বারাটাই বেশি গুরুত্বপূর্ণ, চাইলে 54টাও পড়তে পারো, ঠিক আছে? 54 আর 144 এটা পড়বা, একটু দ্রুত দেখাও। 54 আর 144 এখানে কি কি দেখাবা? এখানে ক্রসিং দ্য ফ্লোর লাগবে না, কাস্টিং বোর্ডটা দেখাবা। কাস্টিং বোর্ড কার? কাস্টিং বোর্ড হচ্ছে স্পিকারের বোর্ড, এটা শুধু পড়বা। কাস্টিং বোর্ড কার? কাস্টিং বোর্ড হচ্ছে স্পিকারের বোর্ড। মনে করো যখন দুইটা দলই সমান ভোট দিবে, হা এবং না এর পক্ষে সমান ভোট হবে। মনে করো আমি বললাম যে এখন থেকে বাংলাদেশে কোনো প্রেম করা যাবে না, এটা জাতীয় সংসদে এখন আইন হইতে হবে। তখন কেউ হা ভোট দিল, কেউ না ভোট দিল। যখন আমি দেখলাম হা ভোট আর না ভোট সমান, তখন আমি নিজের একটা দিলাম যে আচ্ছা বাংলাদেশে তো আসলে প্রেম করা উচিত না, ঠিক আছে? এই জন্য আমি নিজে কি দিলাম? হা ভোট দিলাম। তখন কি হলো? তখন মনে করো আমি যে স্পিকার হিসেবে যে ভোটটা দিছি সেটা হয়ে গেছে কাস্টিং ভোট, ঠিক আছে? এই যে এটা হচ্ছে কাস্টিং বোর্ড। কাস্টিং বোর্ড কার বোর্ড? স্পিকার বোর্ড। খুব ভালো করে পড়বা এটা। তারপরে কোরাম, কোরাম এই যে 60 জনের কথা বলছি, কোরামটা পড়বা। অম্বার্সম্যান মানে ন্যায়পাল, এটা অনেক সময় ইংরেজিতে আসে, অম্বার্সম্যান এটা ন্যায়পাল। তারপরে কি পড়বা? তারপরে হচ্ছে এমিকাস কিউরি, খুব ভালো করে পড়বা, ঢাকা ইউনিভার্সিটি অনেকবার আসছে। এমিকাস কিউরি হচ্ছে তোমার, এটা হচ্ছে আদালতের বন্ধু। মনে করো নরমালি যারা আদালতে বিচারক আছে, তারা যখন কোনো সিদ্ধান্ত না নিতে পারে, তখন যারা একদম প্রবীণ আছে তারা যখন একটা বোর্ড বসায়, বোর্ড বসে একটা ডিসিশন দেয়, নতুন কোনো ডিসিশন যেটা নিয়ে মনে করো কোনো আইন নাই, তারা একটা নতুন আইন করে, সেটাই হচ্ছে এমিকাস কিউরিদের কাজ, যারা আদালতের বন্ধু। আর অর্ডিন্যান্স কি? অর্ডিন্যান্স হচ্ছে একটা ল, এটা পরীক্ষা আসে। হোয়াট ইজ অর্ডিন্যান্স? অর্ডিন্যান্স হচ্ছে একটা ল বা একটা আইন, ঠিক আছে? সো এখান থেকে কি কি দাগাবা? অর্ডিন্যান্স দাগাবা, এমিকাস কিউরি দাগাবা, তারপরে হচ্ছে কোরাম দাগাবা, কাস্টিং বোর্ড দাগাবা, এগুলাই। এই তো। আর নেপাল এত পড়ার কিছু নাই, নেপাল যা আছে এটা একটু পড়ে নিবা, এখান থেকে পুরোটাই এক নজর পড়ে নিবা। ওকে, তারপর এটা দাও ইমতিয়াজ। বুঝতে পারছো? হ্যাঁ 13 ওইটা ওইটা, এটা তো শেষ। ওকে, এবার আমরা পড়বো বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এখান থেকে আমরা কি কি পড়বো? গুরুত্বপূর্ণ জিনিসগুলো পড়বো। এখান থেকে প্রথমেই তোমরা হচ্ছে কোনটা কোন জায়গায় আছে এটা একটু ম্যাপ দিয়ে পড়ে নিবা, কারণ ম্যাপ দিয়ে পড়ে নিলে হচ্ছে ইজিলি মনে থাকে। যেমন এই যে দেখো তাজহাট জমিদার বাড়ি, এটা নরমালি আসে না, কিন্তু মহাস্থানগড় বগুড়া এটা কিন্তু অনেক পরীক্ষায় আসে। মহাস্থানগড় বগুড়া, করতোয়া নদীর পারে, এই যে বগুড়াটা কোন জায়গায়? বগুড়া এই পাশে, এটা দেখে নিলে তোমার মনে থাকবে। পাহাড়পুর নওগাঁ এটা এই পাশে। তারপরে দেখো উত্তরা গণভবন অনেকবার পরীক্ষায় আসছে, নাটোরে। নাটোর কোথায়? নাটোর এখানে। এগুলো এইভাবে পড়ে নিলে ইজিলি ম্যাপের সাহায্যে দেখলে মনে থাকে। সো আমি চলো তোমাদেরকে একটু গুরুত্বপূর্ণ জিনিসগুলা এখানে দেখায় নেই। দেখো ঢাকেশ্বরী মন্দির নিয়ে আমরা কি জানবো? এটা আমরা জানি বাংলাদেশের জাতীয় মন্দির, তাই না? এখান থেকে কি প্রশ্ন আসতে পারে? নির্মাতাকে, নির্মাতা হচ্ছে রাজা বল্লাল সেন, এটাই পরীক্ষায় আসতে পারে। এই যে দেখো ঢাকেশ্বরী মন্দির থেকে ঢাকার নামকরণ করা হয়েছে, এটা একটা কথা। ঢাকেশ্বরী মন্দির থেকে ঢাকার নামকরণ করা হয়েছে, আবার অনেকে বলে ওই যে ঢাকা কলসি পাইছিল এই জন্য ঢাকা নামকরণ করা হয়েছে। এটা কে করছে শুধু মনে রাখবা যে ঢাকেশ্বরী মন্দির এটা ঢাকাতে, এবং এটা হচ্ছে রাজা বল্লাল সেন। আচ্ছা, ফাতিমা ইসলাম ইভা বলছে ডিউতে গেলে এমনি এমনি প্রেম হবে। আমি ডিউতে পড়ি ভাই, আর কিছু না বললাম, আর কিছু বলবো না। ওকে, তারপরে আসি আদিনাথ মন্দির। এখানে এটা মনে রাখতে হবে যে আদিনাথ মন্দিরটা কোথায়। আদিনাথ মন্দির হচ্ছে মহেশখালী উপজেলা। ঢাকা ইউনিভার্সিটিতে আজকে 4 বছর পড়তেছি, তাও প্রেম হয় নাই, ঠিক আছে? এই যারা তোমাদেরকে এই ধরনের মোটিভেশন দেয়, এই ধরনের মোটিভেশন তাদেরকে একটু বইলো যে এগুলো সত্যি না, ঠিক আছে? ওকে, তাইলে আদিনাথ মন্দির কোথায় মনে রাখবা? কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায়। আর মহেশখালী উপজেলা কি? একটা পাহাড়ি দ্বীপ। মহেশখালী উপজেলা কি? একটা পাহাড়ি দ্বীপ, মনে রাখবা। মহেশখালী হচ্ছে একটা পাহাড়ি দ্বীপ, পাহাড়ি দ্বীপ হচ্ছে মহেশখালী। ভাইয়া কি সিঙ্গেল? আরে কি বলে, আমার 3টা বাচ্চা আছে, 2টা বউ আছে। আচ্ছা, তারপরে দেখো কান্তজির মন্দির। কান্তজির মন্দির কোথায়? কান্তজির মন্দির মনে রাখবা দিনাজপুরে, ঠিক আছে? কান্তজির মন্দির দেওয়ালের বিলিফ ভাস্কর্যগুলো রচিত পোড়ামাটির ফলকে, চাইলে এটাও পড়তে পারো, বাট মনে রাখবা কান্তজির মন্দির হচ্ছে দিনাজপুরে, ঠিক আছে? কান্তজির মন্দির, এখানে আমাদের বেশি টাইম লাগবে না, শুধু আমরা দাগায় যাব। প্রেম করা হারাম, প্রেম করা যাবে না, ঠিক আছে? হারাম প্রেমের মধ্যে আমরা নাই, আমরা ডাইরেক্ট বিয়ে করব, কোনো প্রেম করা যাবে না। ওকে, তারপরে আসো
আরো কিছু গুরুত্বপূর্ণ মন্দির এখানে, আর অত গুরুত্বপূর্ণ মন্দির পড়ে লাভ নাই। তারপরে আমরা কি দেখবো, নর্মালি এগুলা আসে না। তারপরে দেখো কয়েকটি বিখ্যাত প্রাচীন মসজিদ, এখানে 60 গম্বুজ মসজিদটা ভালোই আসে। তোমরা দেখবা যে 60 গম্বুজ মসজিদ, যদিও বলা হয় এটার 60 গম্বুজ মসজিদ, কিন্তু এটার গম্বুজ কয়টা জানো? গম্বুজ হচ্ছে টোটাল 81টা, কিন্তু মাঝে মাঝে পরীক্ষায় 77 থাকে। চারপাশে 4টা বাদ দিয়ে সহ যুক্ত করলে হয় 81, আর না হলে 77। ঠিক আছে, এটার নাম 60 গম্বুজ, কিন্তু আসলে এটার প্রকৃত গম্বুজের সংখ্যা কয়টা জানো? অপশনে 81 থাকলে অবশ্যই 81 দিবা, 81 না থাকলে 57 দিবা, 77 দিবা। বুঝতে পারছো? কেউ আবার 60 গম্বুজ লেখা দেখা 7টা গম্বুজ আছে এটা মনে করো না। এখানে গম্বুজ কয়টা? 81টা। আর 81 অপশনে না থাকলে 77 দিবা, কারণ এই 77টার পরেও আরো 4 কোণায় বড় বড় 4টা গম্বুজ আছে। ওকে, সামিয়া আহমেদ বলছে জাহাঙ্গীরনগরে গেলে তো ঠিকই হয়। তুমি গেছিলা নাকি? ওকে, তাহলে আমরা মনে রাখবো যে বাংলাদেশের মধ্যযুগের সবচেয়ে বড় মসজিদ, আচ্ছা 60 গম্বুজ, এটা মনে রাখবো, এটা সুলতানি শৈলীর স্থাপত্য, এটা মনে রাখবো সুলতানি শৈলীর স্থাপত্য। তারপর অবস্থান হচ্ছে বাগেরহাট, এটা তো অবশ্যই মনে রাখতে হবে। তারপর এটা কে করছে নির্মিত? খান জাহান আলী, যার অন্য নাম হচ্ছে উলুগ খান, এটা মনে রাখবা, নির্মাতা কে। তারপরে হচ্ছে এই যে দেখো গম্বুজের সংখ্যা 81টা, দেখছো গম্বুজের সংখ্যা হচ্ছে 81টা, 7 লাইনে 11টা করে, আর 4 কোণায় 4টা বড়, তাহলে টোটাল কয়টা? 81টা। আর 81 অপশনে না থাকলে 77 দিবা। ওকে, আর হচ্ছে এটা তো একটা বিশ্ব ঐতিহ্য, তোমরা জানো 1985 সালে এটা ইউনেস্কো দ্বারা, কিসের মাধ্যমে? ইউনেস্কো দ্বারা এটাকে সম্মান করা হয়েছে, বিশ্ব ঐতিহ্য। আচ্ছা, আমরা ফান আপাতত বাদ দেই, এটা একটু পড়ি, 60 গম্বুজ মসজিদ একটু পড়ি, দেখো। ওকে, আশা করি সবাই দাগাইছো। দাগাইলে ডান লিখো, ডান, দাগাইলে একটু ডান লিখো। ছোট সোনা মসজিদ, এটা শুধু মনে রাখবা যে ছোট সোনা মসজিদ কোথায়? চাঁপাইনবাবগঞ্জে। ছোট সোনা মসজিদ কোথায়? চাঁপাইনবাবগঞ্জে। আর এই মসজিদকে গৌড়ের রত্ন বলা হয়। দেখো এটা যেহেতু চাঁপাইনবাবগঞ্জ, আমরা জানি কোথায়? চাঁপাইনবাবগঞ্জ হচ্ছে গৌড়ের মধ্যে, এটাকে কি বলা হয়? গৌড়ের রত্ন বলা হয় ছোট সোনা মসজিদ। এবং কার সময় গঠন করা হয়েছে? আলাউদ্দিন হোসেন শাহের সময়, এটুকু একটু মনে রাখতে পারো। একটু ডিটেলসে গেলে এভাবে প্রশ্ন আসে। ওকে, তারপরে আসো বিনোদ বিবির মসজিদ, অত আসে না। মুসা খান মসজিদ, এই বছর এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, এই বছর এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছে। মুসা খানের মসজিদ দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল এলাকায়। ঠিক আছে, 12 ভূঁইয়াদের নেতা মুসা খানের স্মৃতির উদ্দেশ্যে এটা তৈরি হয়েছিল। আর মসজিদের উত্তর পূর্ব কোণায় মুসা খানের সমাধি রয়েছে। তাহলে মুসা খানের মসজিদ কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে, এতটুকু শুধু মনে রাখবা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোথায়? কার্জন হলে মুসা খানের মসজিদ। পরীক্ষা আসতে পারে নিচের কোনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত, তাহলে এটা মুসা খানের মসজিদ। তারপরে আসো বাঘা মসজিদ, এটা মনে রাখবা রাজশাহীতে। বাঘা মসজিদ মনে রাখবা এটা রাজশাহীতে। ঠিক আছে, পোড়ামাটির অলঙ্করণের জন্য এটা বিখ্যাত, আসলে এইভাবে আসতে পারে। বাঘা মসজিদ কোথায়? রাজশাহী। আর এটা পোড়ামাটির অলঙ্করণের জন্য বিখ্যাত। পরীক্ষা আসতে পারে পোড়ামাটির অলঙ্করণের জন্য কোন মসজিদটি বিখ্যাত, সেটা হচ্ছে বাঘা মসজিদ। ঠিক আছে, আরে ভাই জাহাঙ্গীরনগরে গেলে প্রেম হবে, তার আগে তো চান্স পাইতে হবে। তো চান্স পাওয়ার জন্য কি করতে হবে? পড়াশোনা করতে হবে। আর পড়াশোনা কেমনে করবা? ক্লাসটা করো আগে, তাইলে না হবে। এখনই স্বপ্নে দেখতেছো, মানে গাছে কাঁঠাল গোফে তেল, সরি, হ্যাঁ গাছে কাঁঠাল গোফে তেল, কি একটা অবস্থা। তারপরে দেখো কুসুম্বা মসজিদ, এটা প্রায় আসে। কুসুম্বা মসজিদ কোথায়? কুসুম্বা মসজিদ হচ্ছে নওগাঁ। কুসুম্বা মসজিদ হচ্ছে নওগাঁ, প্রায় পরীক্ষা আসে। কুসুম্বা মসজিদ হচ্ছে নওগাঁ। ঠিক আছে, এটা এটা হচ্ছে তোমার গিয়াসউদ্দিন বাহাদুর শাহ আমলে হইছে। আর এই যে বাংলাদেশের 5 টাকার নোটে কিন্তু এই মসজিদটার ছবি দেওয়া আছে, কুসুম্বা মসজিদ। তোমরা দেখবা বাংলাদেশের 5 টাকার নোটে এই মসজিদটার কিন্তু ছবি দেওয়া আছে, এই জন্য এটা আসতে পারে। কুসুম্বা মসজিদ কোথায়? নওগাঁ। এবং এটা কত টাকার নোটে আছে? দরকার হলে একটা 5 টাকার নোট নিয়ে যাবা। একটা 5 টাকার কয়েন নিয়ে গেলে তুমি সেখানে ওই যে বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টা তারকা আছে, কয়টা পাতা আছে, কয়টা হচ্ছে শাপলা আছে, ঢেউ আছে, এগুলো জানতে পারবা। আর 5 টাকার নোট নিয়ে গেলে হচ্ছে
কি পাবা? 5 টাকার নোট নিয়ে গেলে তুমি হচ্ছে কুসুম্বা মসজিদে যে নওগাঁ এটা মনে রাখতে পারবা। আর তারা মসজিদ এটা এটা 100 টাকার নোটে আছে। মানে টাকা নিয়ে যাবা, টাকা নিয়ে তো আর নকল না, তাই না? তো টাকা নিয়ে যাবা, পরীক্ষা আসলে এগুলা কি করবা, এইভাবে দেখা দেখা দিয়ে দিতে পারবা। ওকে, তারপরে আসো, মোগল আমলে নির্মিত কোনগুলা? ইসলাম খান মসজিদ দরকার নাই, চকবাজার শাহী মসজিদ দরকার নাই, 7 গম্বুজ মসজিদ এটা পড়তে হবে। 7 গম্বুজ মসজিদ এটা এটা কে নির্মাতা? এটা হচ্ছে শায়েস্তা খান, এটা পড়তে হবে। 7 গম্বুজের এটা হচ্ছে নির্মাতা হচ্ছে শায়েস্তা খাঁ, এটা শুধু দাগাও। 7 গম্বুজ মসজিদের নির্মাতা শায়েস্তা খাঁ, এটা দাগাও। হ্যাঁ, বাংলাদেশের নোট কয়েন যা যা আছে সব নিয়ে যাবা, টাকা নেওয়া কিন্তু নকল না। ঠিক আছে? পরে তুমি যখন টাকা বার কইরা দেখবা তখন স্যার টিচার এসে বলবে তুমি টাকা দিয়ে কি করো, বলবা যে ম্যাম কোথাও তো বলা নাই যে টাকা আনা নিষেধ। ঠিক আছে? টাকা থেকে নোট থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে। তারপরে ওই যে আবার কোন টাকা সরকারি নোট, কোন টাকা বেসরকারি নোট, কোন টাকায় অর্থ সচিবের সাইন, কোন টাকায় হচ্ছে তোমার হচ্ছে ইয়ের সাইন, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে? গভর্নরের সাইন, এগুলো পরীক্ষায় আসে। সো এগুলো আমি তোমাদের যখন বাংলাদেশের অর্থনীতি পড়াবো তখন ওইটা শিখিয়ে দিব। ওকে, তারপরে আসো লালবাগ শাহী মসজিদ, এটা আমাদের পড়তে হবে। লালবাগ, আচ্ছা এটা লাগবে না। তারা মসজিদ, এই যে দেখো যেটা একটু আগে বলছিলাম তারা মসজিদ, এটা হচ্ছে ঢাকার, এটা পুরান ঢাকা আরমানিটোলায়, আর মির্জা মোহাম্মদ জান এটা করছে। আর এটা গুরুত্বপূর্ণ হচ্ছে মার্বেলের গম্বুজ দেওয়া, এই জন্যে। কি জন্য গুরুত্বপূর্ণ? মার্বেলের গম্বুজের উপর নীল রঙের তারায় খচিত, এই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। কি রে ভাই, আয় না। এই যে মার্বেল পাথর বা মার্বেলের গম্বুজ এখানে দেওয়া হয়েছে, এই জন্য এটা কি গুরুত্বপূর্ণ। ওকে, মার্বেল গম্বুজের উপর, আর এটা কে করছে? মির্জা মোহাম্মদ জান। এটা 100 টাকা নোটের মধ্যে দেওয়া আছে। ভাইয়া শায়েস্তা খান না তো উমিচাঁদ খান দেওয়া, কোথায় উমিচাঁদ খান দেওয়া? বাংলার 7 গম্বুজ মসজিদ শায়েস্তা খার পুত্র উমিদ খান। শায়েস্তা খান অ্যাকচুয়ালি শুরু করছিল, উমিদ খা, আচ্ছা আমি যতটুকু জানি 7 গম্বুজ মসজিদ শায়েস্তা খা করছে, হয়তো শেষ করছে তার ছেলে উমিদ খা, এটা হয়তো আমার জানা নাই। শেষ করছে হয়তো উমিদ খা, বাট শুরুটা করছিল শায়েস্তা খা। ঠিক আছে? এটা শুরুটা করছিল শায়েস্তা খা, এই জন্য এটা শায়েস্তা খার নামে বেশি প্রচলিত। উমিদ খা হয়তো শেষ করছে এটা। ঠিক আছে? লাল, এই লাল, এই তোমার হচ্ছে লালবাগ কেল্লার মতো। লালবাগ কেল্লাটা একটু পরে আসলে আমরা দেখতে পারবো। দেখো, বাইতুল মুকাররম এটা ঢাকায়, এটা তোমরা জানবা। বাইতুল মুকাররম কোথায়? এটা হচ্ছে ঢাকার পল্টনে। এখানে আর কি আসতে পারে? এই যে এটা একটু গুরুত্বপূর্ণ, বাইতুল মুকাররমকে কবে জাতীয় মসজিদ ঘোষণা করা হয়? 1982 সালে, এটা একটু পড়বা। বাইতুল মুকাররমকে জাতীয় মসজিদ ঘোষণা করা হয় 1982 সালে, এটা একটু গুরুত্বপূর্ণ, এটা একটু পড়বা। ওকে, শুরুটা করছে শায়েস্তা খান, তারপর হয়তো উমিচাঁদ শেষ করছিল, বাট নরমালি অন্যান্য বইতে তোমরা দেখবা শায়েস্তা খান দেওয়া আছে। আচ্ছা, তারপরে আসো আতিয়া খান জামে মসজিদ লাগবে না, মসজিদ। আচ্ছা, এখানে আর কি কি আছে? ওকে, আর গুরুত্বপূর্ণ তেমন নাই। এখানে আমরা কসবা মসজিদ বরিশাল, আচ্ছা জিন্দাবিনা মসজিদ, আচ্ছা ওকে। আচ্ছা, এখান থেকে এমসিকিউ গুলো অবশ্যই ভালো করে পড়ে ফেলবা, কারণ এমসিকিউ এমসিকিউ কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। ঠিক আছে? বাংলাদেশের কয়েকটি বিখ্যাত মাজার, এখানে বিখ্যাত মাজারগুলো একটু দেখো। বাইজিদ বুস্তামি চট্টগ্রাম, এটা একটু পড়বা। শাহপরানের মাজার সিলেট, এটা পড়বা। তারপর শাহ মাকদুম, শাহ সুলতান বলখির, শাহ ইরানি, আচ্ছা শাহ বলখির মাজার, এই তিনটা একটু এক নজর দেখবা। শাহজালালটা তো সিলেট তোমরা জানোই। সো এখানে বাইজিদ বুস্তামি চট্টগ্রাম, শাহপরান সিলেট, আর শাহ সুলতান বলখির এটা হচ্ছে মহাস্থানগড়ে, এগুলো এক নজর একটু দেখবা। ঠিক আছে? উমিচাঁদ, আচ্ছা উমিচাঁদ তো হচ্ছে তোমার ওই যে সিরাজউদ্দৌলার যে উমিচাঁদ, এটা হচ্ছে উমি খা, অমিত খা। ওকে, ঠিক আছে। এবার আসো বাংলাদেশের ঐতিহাসিক স্থানগুলো একটু দেখি আমরা। বাংলাদেশের যেমন শালবন বিহার, এখানে কি কি পড়তে হবে? শালবন বিহার এটা কোথায়? এটা পড়তে হবে প্রথমত ময়নামতি কুমিল্লা, এটা অনেকেই হয়তো তোমরা গেছো।
এবং প্রাচীনতম বৌদ্ধবিহার পরীক্ষা এটাও আসে, প্রাচীনতম বৌদ্ধবিহার কোনটা, এবং হচ্ছে এটা জানবা 7ম থেকে 8ম শতকে নির্মাণ করা হয়েছে, ঠিক আছে। আর এটার টোটালটা হচ্ছে তোমার শালবন বিহার, তো এটুকু জানলেই হবে। এটা ময়নামতি এবং প্রাচীনতম একটা বৌদ্ধ বিহার, এটা মাটি খুঁড়ে এগুলা পাওয়া গেছে, প্রায় 7ম থেকে 8ম শতকে নির্মাণ করা হয়েছিল, ঠিক আছে। ময়নামতি কুমিল্লা প্রাচীনতম বৌদ্ধ বিহার। মানে এলন বয়, এত এত লক্ষ্য থাকতে তোমার কেন ওইটাই লক্ষ্য রাখতে হবে ভাই? লক্ষ্য তো আরো আছে, যে আমি আমার ক্যারিয়ারের জন্য এক দাগ আগাইতে হইলে আমার পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে হবে, আমার মা বাবার স্বপ্ন পূরণ করতে হইলে আমার আমার পাবলিকে চান্স পাইতে হবে, আমার নিজের বলার মতো আমার নিজের মানে সবকিছুর জন্য আমার একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে হবে। কেন তোমার স্বপ্ন ওই প্রেম করার জন্যই চান্স পাইতে হবে বলো তো আমারে? মানে এইটা ছাড়া কি মানুষের আর জীবনে কিছু নাই? মানে কই থেকে যে তোমাদের মাথায় এসে উদ্ভট চিন্তা ভাবনা আসে আমি বুঝি না। কই আমরাও তো চান্স পেয়েছি, আমরা তো এই ধরনের উদ্ভট চিন্তা ভাবনা করি নাই, তোমাদেরই কেন এই ধরনের মোটিভেশন লাগে? আচ্ছা, আনন্দ বিহার, এটা শুধু পড়বা। আনন্দ বিহার কোথায়? আনন্দ বিহার হচ্ছে ময়নামতির মধ্যে, কুমিল্লায়। এটা শুধু মনে রাখবা, আনন্দ বিহার এটা হচ্ছে ময়নামতি কুমিল্লা, শুধু এটা মনে রাখবা। বিভিন্ন সময় পরীক্ষায় আসে যে আনন্দ বিহার কোথায় অবস্থিত, আনন্দ বিহার ময়নামতি কুমিল্লাতে অবস্থিত, ঠিক আছে। ওকে, আনন্দ বিহার কুমিল্লা। সীতাকোট বিহার দিনাজপুর, এটা শুধু দেখাও, সীতাকোট বিহার, তারপরে হচ্ছে দিনাজপুর, ঠিক আছে। সবচেয়ে প্রাচীন বৌদ্ধ বিহার, এটাও দেখাইতে পারো, সবচেয়ে প্রাচীন বৌদ্ধ বিহার, এটাও একটু পড়তে পারো। ওকে, তারপরে আসো সম্পুর বিহার, এটা অনেক ভালো করে পড়তে হবে। সম্পুর বিহার অনেক ভালো করে পড়তে হবে, এটা হচ্ছে নওগাঁ জেলার পাহাড়পুরে, নওগাঁ জেলার পাহাড়পুরে বৌদ্ধ সভ্যতার সর্বশ্রেষ্ঠ নিদর্শন এটা আসে। তারপরে হচ্ছে তোমার নির্মাতা হচ্ছে ধর্মপাল, পাল বংশের ধর্মপাল, এই তো পোড়ামাটির ফলক পাওয়া গেছে, এগুলো একটু ভালো করে পড়তে হবে। সম্পুর বিহার বা পাহাড়পুর বৌদ্ধ বিহার, এটা হচ্ছে নওগাঁ জেলায় বৌদ্ধ সভ্যতার সর্বশ্রেষ্ঠ নিদর্শন কে করছে? ধর্মপাল এটা করছে। এবং সবচেয়ে বেশি পাথরের ভাস্কর্য, পোড়ামাটির ফলক পাওয়া গেছে এখানে, ঠিক আছে। এটা এটা পুরাটাই ভালো করে পড়তে হবে। পাহাড়পুর বৌদ্ধ বিহার, এখান থেকে অনেক বেশি প্রশ্ন আসে। ওকে, ওকে, তারপরে আসো জগদ্দল বিহার, এটা রাজা রামপাল করছে, নওগাঁ, এটা চাইলে পড়তে পারো। জগদ্দল বিহার নওগাঁতে, শুধু মনে রাখবা জগদ্দল বিহার নওগাঁতে। তারপরে চুনামুনি, সীমা বিহার, রাজবন বিহার, এই যে ভাসু বিহার, ভাসু বিহার মহাস্থানগড় বগুড়া, একটু একটু দাগাও। ভাসু বিহার হচ্ছে মহাস্থানগড় বগুড়া, এটা শুধু একটু দাগাও। ভাসু বিহার, এই তোমরা কি আসো? আচ্ছা, কারা কারা আসো একটু আমাকে হাত 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 উঁচু করে দেখাও। অনেকে নাই আমার কাছে মনে হচ্ছে, হাত উঁচু করে একটু দেখাও কারা কারা আসো। ভাসু বিহার, আচ্ছা। শাক্যমুনি বিহার লাগবে না, বোধবিহার লাগবে না। এখানে এই যে এখান থেকে আমি একটু দেখাই দিই, এখান থেকে পড়বা ভাসু বিহার পড়বা। না, ভাসু বিহারটা পড়লেই হবে, বাকি এগুলো অত গুরুত্বপূর্ণ না, ঠিক আছে। এই যে দেখো এখানে প্রশ্নের ধরনটা কেমন দেখো, পাহাড়পুরে সম্পুর মহাবিহার বাংলার কোন শাসনে আমলে স্থাপত্য কীর্তি নিদর্শন, এগুলো এইভাবে আসে আসলে, ঠিক আছে। ওকে, তারপরে দেখো ইন্দ্রাকপুর, এই যে ইন্দ্রাকপুর দুর্গ কিন্তু আমি তোমাদের আগেই পড়াইছিলাম। ইন্দ্রাকপুর দুর্গ এটা হচ্ছে মুন্সিগঞ্জে, এটা মনে রাখবা। ইন্দ্রাকপুর দুর্গটা হচ্ছে মুন্সিগঞ্জে, আর 11 সিন্ধু দুর্গ হচ্ছে কিশোরগঞ্জে, ঠিক আছে। এটা ইসাখার দখলে ছিল। ওকে, অনেকেই আছে আমার সাথে, ফাতিমা ইভা, স্বর্ণা দেবনাথ, মিতুল আছে, রয় মল্লিকা আছে, সাকিব হোসেন, ওকে অনেকেই আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখান থেকে শুধু কোন জায়গায় অবস্থিত এগুলো একটু পড়বা, তাইলেই হবে, ঠিক আছে। ইন্দ্রাকপুর দুর্গ মুন্সিগঞ্জ, 11 সিন্ধু দুর্গ কিশোরগঞ্জ, এগুলো পড়বা। ওকে, তারপরে আসো মহাস্থানগড়, যেটা আমাদের অনেক ভালো করে পড়তে হবে। মহাস্থানগড়, এখানে পড়বা সর্বপ্রাচীন, বাংলাদেশের সর্বপ্রাচীন ও সর্ববৃহৎ নগরের নাম হচ্ছে পুণ্ড্রনগর। আর যদি বলে বাংলাদেশের প্রাচীন সবচেয়ে প্রাচীন স্থান কোনটা, সর্বপ্রাচীন স্থান, এটা কি হবে? সর্বপ্রাচীন স্থান কোনটা? মহাস্থানগড়। বাংলাদেশের সর্বপ্রাচীন স্থান হচ্ছে মহাস্থানগড়। তারপরে হচ্ছে এটা কোন জেলায় অবস্থিত, এটা হচ্ছে বগুড়া জেলায়। এবং কোন নদীর তীরে, মনে রাখবা আত্রাই নদীর তীরে, আত্রাই নদীর তীরে এটা অবস্থিত। তারপরে হচ্ছে পুণ্ড্র জনপদ, এটা তো তোমরা জানাই। এই যে করতোয়া নদীর তীরে, সরি সরি সরি, বগুড়া আত্রাই না, আত্রাই হচ্ছে তোমার ওই যে বিলে, চলন বিলে, সরি
চলন বিলে, ওইটা ওইখানে না, করতোয়া, একটু মিস ইনফরমেশন দিয়ে ফেলছি, এটা করতোয়া নদী বগুড়া, এটা বগুড়ার তীরে অবস্থিত। তারপরে আসো এই যে মহাস্থানগড় জন্য কি জন্য বিখ্যাত? বাংলাদেশের প্রাচীন নগর পুণ্ড্রবর্ধনের ধ্বংসাবশেষ এবং মৌর্য গুপ্ত রাজবংশী পুরাকীর্তির জন্য, এটা একটু পড়ে নিবা, এখান থেকে প্রশ্ন আসতে পারে। বলখির মাজার, এটা মাত্র আমি পড়ে আসছি মহাস্থানগড়ে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ স্যার আজকে আর পড়ায় না, হ্যাঁ আরেকটু পড়াবো, তাইলে এটা শেষ হয়ে যাবে, জাস্ট অল্প একটু, 30-এর মধ্যে শেষ করে দিব, কোনো প্যারা নাই, 30-এর মধ্যে শেষ করে দিব। তোমরা একটু দ্রুত আমার সাথে দাগাও, তাইলেই হয়ে যাবে। ওকে, এখানে কি কি দাগাবা? বেহুলার বাসরঘর, বেহুলার বাসরঘরের নাম শুনছো না? এটা কিন্তু মহাস্থানগড়ের এখানে। তারপরে হচ্ছে মৌর্য শিলালিপি পাওয়া গেছে এখানে, বৈরাগীর বিটা, গোবিন্দ বিটা। তারপরে হচ্ছে এই তো এগুলাই পড়বা, ঠিক আছে। বেহুলার বাসরঘর, মৌর্য শিলালিপি, হ্যাঁ করতোয়া নদী, করতোয়া। ওকে, আচ্ছা। তারপরে আসো সোনারগাঁও, সোনারগাঁও কোথায়? সোনারগাঁওর প্রাচীন নাম হচ্ছে কি? সুবর্ণগ্রাম, এটা মাথায় রাখবা। সোনারগাঁওর প্রাচীন নাম সুবর্ণগ্রাম, এটা নারায়ণগঞ্জে। এবং হচ্ছে এখানে আমার যা যা পড়তে হবে, কার শাসন আমলে সোনারগাঁও বাংলার পূর্বাঞ্চলের প্রশাসনিক কেন্দ্র ছিল? গিয়াসউদ্দিন তুগলক, এটা একটু পড়বা। তারপর একমাত্র, এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, লোকশিল্প জাদুঘর, একমাত্র লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? সোনারগাঁও। তারপরে পূর্ববাংলার রাজধানী মহাস্থানগড়ে। ওকে, সোনারগাঁও নামকরণ করা হয় কার নামে? এটা তো আমি তোমাদের পড়াইছি, ঈশা খাঁর স্ত্রী সোনা বিবির নামে, ঠিক আছে। কি কি নিদর্শন আছে? গিয়াসউদ্দিন আজম শাহের কবর আছে, এগুলা এখান থেকে একটু ভালো করে পড়ে নিবা, যে গিয়াসউদ্দিন আজম শাহের কবর আছে এখানে, গিয়াসউদ্দিন আজম শাহের কবর আছে, 5 পীরের মাজার, সবগুলা লাগবে না, গিয়াসউদ্দিন আজম শাহের কবর আছে, এটা একটু পড়বা, গিয়াসউদ্দিন আজম শাহের কবর। রাজধানী মর্যাদায় সোনারগাঁও, সোনারগাঁও কার কার সময় হইছে? ফখরুদ্দিন মুবারক শাহ, ওই যে ফখরুদ্দিন মুবারক শাহ, এটা পড়বা। ফখরুদ্দিন মুবারক শাহের আমলে রাজধানীর মর্যাদা পাইছিল, বাংলার প্রথম স্বাধীন মুসলিম সালতানাত, সুলতানি আমলে, ঠিক আছে। ভাইয়া যতক্ষণ মন চায় পড়ান, এইবার চান্স পাইতেই হবে। আচ্ছা ঠিক আছে, চান্স ইনশাল্লাহ আমরা পাবো, যদি তোমরা আমার সাথে প্রতিদিন এভাবে ক্লাস করো, ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি আমরা একসাথে মিলে ভালো কিছু করব, কোনো প্যারা নাই, একসাথে মিলে আমরা ভালো কিছু করব। ওকে, তারপরে আসো, ওকে, সোনারগাঁও ভ্রমণকারী, সোনারগাঁওতে কে কে ভ্রমণ করছে দেখো, এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে ইবনে বতুতা, মাহুয়ান করছে, এগুলাই গুরুত্বপূর্ণ। ইবনে বতুতা, মাহুয়ান। ইবনে বতুতা কার সময় করছে? ফখরুদ্দিন মুবারক শাহের সময় করছে, এটা গুরুত্বপূর্ণ। ইবনে বতুতা মরক্কোর, তিনি ফখরুদ্দিন মুবারক শাহের আমলে আসছিল, ঠিক আছে। ওকে, তারপরে আমরা যেটা পড়বো, প্রত্নতাত্ত্বিক স্থাপত্য, ময়নামতি। দেখো ময়নামতি সম্পর্কে আমরা কি কি পড়বো? ময়নামতি কোথায়? কুমিল্লা, এটা আমরা সবাই জানি, ময়নামতি হচ্ছে কুমিল্লাতে। তারপরে হচ্ছে ময়নামতি নাম, আচ্ছা, বৌদ্ধ সভ্যতার নিদর্শন এখানে পাওয়া গেছে, এটা মনে রাখবা। এবং লালমাই পাহাড় প্লাইস্টোসিন যুগের, এটা তো আমরা আগেই পড়াইছি। ওকে, সব থেকে বেশি তাম্র শাসন পাওয়া গেছে, এগুলো একটু দাগাও। ময়নামতি থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন হয়, ময়নামতি, মহাস্থানগড়, তারপর হচ্ছে এই যে উয়ারি বটেশ্বর, আর হচ্ছে পাহাড়পুর বা সম্পুর বিহার, এখান থেকে বেশি প্রশ্ন হয়, ঠিক আছে। এই জন্য আমি এগুলো একটু ভালো করে পড়াইতেছি, কারণ অলরেডি এখান থেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয় ইনক্লুড ঢাকা ইউনিভার্সিটি, এইসব জায়গা থেকে বেশি প্রশ্ন হয়। তুমি যদি কোশ্চেন প্যাটার্ন দেখো, এই জায়গা থেকেই বেশি বেশি প্রশ্ন হয়। ওকে, তারপরে আসো, দেখো উয়ারি বটেশ্বরটা আমরা যদি একটু দেখি, উয়ারি বটেশ্বর, উয়ারি বটেশ্বর অবস্থিত কোথায় মনে রাখবা? নরসিংদীতে, বেলাবো নরসিংদী। তারপরে উয়ারি বটেশ্বর কোন নদীর তীরে? কয়রা নদীর তীরে। তারপরে উয়ারি বটেশ্বর বিশেষ সময়কাল 450 খ্রিস্টাব্দে। আচ্ছা, প্রথমে মোহাম্মদ হানিফ পাঠান নামে একজন স্কুল শিক্ষক 1933 সালে এটা সবার প্রথম সামনে নিয়ে আসছে, ঠিক আছে। এতটুকু পড়বা। বেলাবো নরসিংদী, কয়রা নদীর তীরে মোহাম্মদ হানিফ পাঠান নামে একজন স্কুল শিক্ষক সবার প্রথম সামনে নিয়ে আসে। ওকে, তারপরে আসো আহসান মঞ্জিল। আহসান মঞ্জিল সম্পর্কে আমরা কি জানবো? আহসান মঞ্জিল হচ্ছে ঢাকাতে, এটা তোমরা সবাই জানো। এটা কে নির্মাণ করছে? ঢাকার নবাব আব্দুল গনি। ঢাকার নবাব আব্দুল গনি আহসান মঞ্জিলে নির্মাণ করছেন, এবং আব্দুল গনি খাজা আহসানুল্লাহ। আচ্ছা,
তারপরে আসানসোল জাদুঘর প্রতিষ্ঠিত 1992। আর এখানেই কিন্তু 1901 সালে সবার প্রথম বিদ্যুৎ আসে। বাংলাদেশে সবার প্রথম বিদ্যুৎ আসে কোথায়? আহসান মঞ্জিলে 1901 সালে। নবাব সলিমুল্লাহ কিন্তু এই পরিবারের সন্তান, ঠিক আছে। উত্তরা গণভবন, এটা শুধু জানবা উত্তরা গণভবন নাটোরে। উত্তরা গণভবন কোথায়? নাটোরে। এটা খুব ভালো করে পড়বা। উত্তরা গণভবন হচ্ছে নাটোরে। আর কে নির্মাণ করছেন? রাজা দয়ারাম রায়। এটা একটু পড়ো, যেহেতু এটা বারবার আসে, সো এটা একটু পড়তে হবে। রাজা দয়ারাম রায়, রাজা দয়ারাম রায়, এটা পড়বা। আর উত্তরা গণভবন হচ্ছে নাটোরে, এটুকু পড়বা, এর বেশি লাগবে না, এর বেশি লাগবে না। উত্তরা গণভবনের প্রথম মন্ত্রিসভার বৈঠক করেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। যেহেতু এবার জিয়াউর রহমান নিয়ে আসতে পারে, তাই চাইলে এটাও এক নজর দেখতে পারো যে নাটোর গণভবনের প্রথম মন্ত্রিসভার বৈঠক করছেন। এটা এক নজর দেখে রাখো, ঠিক আছে। ওকে, আমরা আর বেশিক্ষণ টাইম পড়াবো না। সামি আহমদ, আমি তোমার প্রশ্নটা বুঝি নাই, তুমি একটু বাংলায় লেখো। ওয়ারি বটেশ্বর দেওয়া ব্রহ্মপুত্র, হ্যাঁ ওই পাশে ব্রহ্মপুত্র নদও আছে, ব্রহ্মপুত্র নদও আছে, মানে মেইন নদী হচ্ছে ব্রহ্মপুত্র। আর এটা হচ্ছে এটা হচ্ছে ছোট একটা নদী, ঠিক আছে। মেইন নদী কিন্তু ব্রহ্মপুত্রই। ওইখান দিয়ে হচ্ছে তোমার ইয়া না, আচ্ছা ওয়াইট, ব্রহ্মপুত্র দেওয়া, হ্যাঁ ব্রহ্মপুত্র, এটা তো তোমার নরসিংদী না, হ্যাঁ ব্রহ্মপুত্র হওয়ার কথা। মেইন নদী হচ্ছে ব্রহ্মপুত্র, আর কোয়াব এটা হচ্ছে ছোট একটা নদী। আচ্ছা, লালবাগ কেল্লা, লালবাগ কেল্লা হচ্ছে তোমার, এটা তোমরা জানো যে এটা আওরঙ্গাবাদ দুর্গ, এটার পুরাতন নাম, সো এটা পড়বা। এবং লালবাগ কেল্লা কে প্রথম নির্মাণ কাজ শুরু করে? দেখো, শুরু করছে শাহজাদা মোহাম্মদ আজম শাহ। তাহলে শুরু করছে কে? মোহাম্মদ আজম শাহ, কিন্তু শেষ করছে কে? শায়েস্তা খাঁ। এই জন্য পরীক্ষায় আসলে কিন্তু আমরা লালবাগ কেল্লা শায়েস্তা খাঁই দেখাই। কিন্তু যদি বলে কে শুরু করছে, শুরু কিন্তু করছে মোহাম্মদ আজম শাহ, কিন্তু শেষ করছে কে? শায়েস্তা খাঁ। লালবাগ কেল্লার অভ্যন্তরে কার কবর রয়েছে? শায়েস্তা খান কন্যার পরিবিবির আর কি, তার কন্যা পরিবিবির। আর হচ্ছে পরিবিবির আসল নাম হচ্ছে ইরান দুখত, ইরান দুখত, ঠিক আছে। ইরান দুখত, শায়েস্তা খানের কন্যা বিবি পরীর, আর ইরান দুখত। দাগাইছো? দাগালে ডান লিখো, দাগানো হলে ডান লিখো। ওকে, তারপরে বাহাদুর শাহ পার্ক নিয়ে আমি অলরেডি অনেকবার বলছি, তোমরা জানো এটা সিপাহী ইয়ের বিদ্রোহের। বাহাদুর শাহ পার্ক হচ্ছে মেইনলি হচ্ছে তোমার, আগে ভিক্টোরিয়া পার্ক ছিল, এগুলো আমি সব বলছি। কোন বিদ্রোহের সাথে সংশ্লিষ্ট? 1857 সালে সিপাহী বিদ্রোহ, ঠিক আছে। তারপরে কবে পার্ক করা ভিক্টোরিয়া পার্ক? আচ্ছা, কবে না বাহাদুর শাহ পার্ক নাম করা হয়েছে? 1957 সালে, আর মুঘল সম্রাট বাহাদুর শাহের নামানুসারে। আর এটা কোথায়? এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে, এটা তোমরা সবাই জানো, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে, ঠিক আছে, এই বাহাদুর শাহ পার্ক। প্রথমে এটা আর্মেনীয় ক্লাব ছিল, আর্মেনীয় একটা ক্লাব ছিল আন্টাগর। পরবর্তীতে নাম হয় ভিক্টোরিয়া থেকে হয় বাহাদুর শাহ পার্ক, ঠিক আছে। ওকে, তারপরে আসো বড়কাটরা কোথায়? শুধু মনে রাখবা বড়কাটরা ঢাকা। আর এটা কে করছে? শাহ সুজা। এখানে শুধু এতটুকুই জানবা, বড়কাটরা করছে কে? বড়কাটরা হচ্ছে শাহ সুজা করছে, শাহ সুজা, এতটুকু শুধু মনে রাখবা। বড়কাটরা হচ্ছে শাহ সুজা। ছোট কাটরা কে করছে? ছোট কাটরা করছে শায়েস্তা খান, এতটুকু জানবা। বড় কাটরা শাহ সুজা, ছোট কাটরা হচ্ছে শায়েস্তা খান, এতটুকু জানলেই হবে। একটা হচ্ছে চকবাজারে, আরেকটা হচ্ছে, দুইটাই চকবাজারে আর কি, বড় কাটরা ছোট কাটরা। এর মধ্যে একটা শাহ সুজা, আরেকটা হচ্ছে তোমার শায়েস্তা খান, এতটুকু জানলেই হবে। তিনি ছোট কাটরায় বসবাস করতেন, শায়েস্তা খান। ওকে, তারপরে 320 নাম্বার পেজে আমরা চলে আসছি। সো আমাদের 330 পর্যন্ত ছিল মনে হয়। আচ্ছা, তাহলে আজকে আমরা এখানেই শেষ করে দিই, আর পড়াচ্ছি না। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে বাকিরা সবাই আসলে তারপরে আমরা, তাহলে সবাই একটু টাটা দিয়ে দিই আমরা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বাকি 10 পেজ ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে পড়ে ফেলবো। 320 থেকে আমরা পড়বো, ঠিক আছে। ওকে, 300, এটা যেহেতু বেশি টাইম লাগবে না, সো আমরা এটা শেষ করে দিতে পারবো পরের ক্লাসে। এখন আর অত বেশি বুঝানোর অত ক্লাস নাই, সো ইনশাআল্লাহ আমরা পারবো, ঠিক আছে। 1.5 ঘন্টার বেশি হয়ে গেলে আসলে আর মনোযোগ থাকে না, এটা আমি বুঝি। সো সবাই টাটা, ভালো থাকো, বাই বাই। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আগামীকাল দেখা হচ্ছে রাত 8টায়। আর তোমরা তোমাদের বন্ধু বান্ধব সবাইকে বলে দিও যে খন্দকার জিকে পেজে জুবাইর ভাই ক্লাস নেয় প্রত্যেকদিন রাত 8টায়, ঠিক আছে। ওকে ওকে।
আশা করি এনজয় করছো। ওকে, আমার জন্য দোয়া করো। টাটা, গুড নাইট। প্লাজো হয় ঢিলে ডালা, প্যান্ট হয় টাইট, এখন আমি ঘুমাতে যাব, সবাইকে গুড নাইট, টাটা। রিপন দা।